শুভ সন্ধ্যা। ডক্টর টিভির ব্যতিক্রমধর্মী একটি আয়োজনে আজকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চিকিৎসকরা কেমন আছেন করোনায়। এই অনুষ্ঠানে আমার সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসকরা যুক্ত রয়েছেন। সর্বপ্রথমেই আমি স্বাগত জানাতে চাই কুমিল্লা থেকে নাক কান গলা বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক আমাদের প্রিয় ডক্টর আরিফ মোর্শেদ খান স্যারকে। আরিফ স্যার কেমন আছেন? এই তো মেহেদি, আলহামদুলিল্লাহ আছি ভালোই। জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। কারণ হচ্ছে করোনা যে বিশ্ব পরিস্থিতিকে এমন ভাবে জটিল করে দিয়েছে, এর মাঝখানে আমাদের অনিশ্চয়তার পথে এগিয়ে চলা, নিজেদের কথা চিন্তা করতে হয়, সমাজের কথা চিন্তা করতে হয়, দেশের কথা, আমাদের রোগীদের কথা, আমাদের প্রফেশনাল কথা, ওভারঅল দেশের অর্থনীতি এবং বৈশ্বিক অর্থনীতি সবকিছু মিলে মানে গ্লোবাল ক্রাইসিস এন্ড উই আর থ্রু ইনটু ইট এন্ড দ্যাটস ইট। তো সব মিলে এই তো জীবন কেটে কেটে যাচ্ছে আর কি, রক্ত ঝরছে না, এটুকুই বলতে পারো আর কি। আচ্ছা, এখন আমি স্বাগত জানাতে চাই ডক্টর আহমেদ সামি, সেন্ট্রাল কাউন্সিলর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। সামি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রামাদানুল মুবারকের শুভেচ্ছা। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি সামি। আচ্ছা আরিফ ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি তো নাক কান গলা বিভাগে কাজ করছেন এবং সবচেয়ে সেন্সিটিভ ডিপার্টমেন্টটাই আমার মনে হয় আপনার, কারণ করোনার যে এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্ট গুলো আপনাকে ফেস করতে হচ্ছে। এই অবস্থায় আপনি আসলে প্রোটেক্টিভ ইকুইপমেন্টস থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আপনার মূল্যায়নটা যদি একটু বলেন। আসলে আনফরচুনেটলি বিপ্লব, যেটা বলতে চাচ্ছি আমরা, মানে ওভারঅল কোভিড নিয়ে আমাদের কিন্তু এট ন্যাশনাল লেভেল এবং প্রফেশনাল লেভেলে আমাদের প্রিপারেশনটা আসলে ফ্রম দ্য ভেরি বিগিনিং ইট ওয়াজ মানে খুবই দুঃখজনক ভাবে খুবই কম ছিল। এটা আমরা সবাই জানি, এটা নতুন করে হয়তো আর আলোচনার কিছু নাই। এবং সম্ভবত ওই নরেন্দ্র মোদী প্রথমবারের মতো, আমি যদি পার্সোনালি বলতে চাই যে হি ইজ দ্য পারসন হু অ্যাকচুয়ালি ইনিশিয়েটেড সাম কাইন্ড অফ মোমেন্টাম ইন বাংলাদেশ। কারণ তিনি প্রথম 15ই মার্চ একটা সার্ক দেশগুলোর মধ্যে একটা কোভিড নিয়ে একটা ভিডিও কনফারেন্সের কথা বলেন, এবং দ্যাট ইজ দ্য পয়েন্ট যেখানে আমাদের পলিসি মেকার্সরা সবাই বুঝতে পেরেছেন যে হ্যাঁ, সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন ইন দিস পার্ট অফ দি ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল, এবং সেটার জন্য আমাদের সেভাবে প্রস্তুতি নেওয়া দরকার। তো এখন যেটা হয় যে যেহেতু প্রথম থেকে প্রস্তুতিতে একটা হ্যাজার্ডনেস ছিল এবং সাম কাইন্ড অফ ওভার কনফিডেন্স একটা কাজ করতো আমাদের লিডারশিপের মধ্যে। আমি একটু তোমার প্রশ্নটা থেকে আরেকটু যদি অন্যদিকে গিয়ে আমি কথাটা বলি, যে আমি প্রথম থেকে যেটা বলে আসছি বা মিডিয়াতে আমরা কথা বলতে গিয়ে এই কথাটা বলছি যে অন্য সময় যে এই সমস্যাগুলো আমাদের লোকালি ফেস করতে হতো, সে ধরো আমাদের গতবারে যে ডেঙ্গির সমস্যাটা গেল, বা ইফ ইট ওয়াজ লাইক যে আমাদের একটা ম্যালেরিয়ার প্রবলেম হচ্ছে বা টিউবারকুলোসিসের প্রবলেম হচ্ছে, তাহলে এখানে একটা সবসময় আমাদের চিন্তা থাকে যে গ্লোবালি বাংলাদেশের পজিশনটা বা ইমপ্রেশনটা কি নষ্ট হচ্ছে কিনা, যে আমাদের ট্যুরিজম কোনো ব্যাহত হবে কিনা, আমাদের ফরেন ইনভেস্টমেন্টে কোনো সমস্যা হবে কিনা, ফরেন ইনভেস্টররা ট্যুরিস্টরা ঠিক মতো আসবে কিনা, যে একটা দেশে যদি ডেঙ্গির এত প্রকোপ থাকে বা ম্যালেরিয়া বা যক্ষা এসে। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা সেটা নয়। ইট ইজ এ গ্লোবাল ক্রাইসিস, ইটস নট অ্যাবাউট সামথিং ইন বাংলাদেশ, one thing. And secondly, Bangladesh is in no way responsible for whole thing happening that is happening actually. এটা চীনের উহান থেকে শুরু হয়েছে, that we all know. So এইখানে কিন্তু some kind of cover up, যে আমি সবগুলো ডার্টস গুলো কার্পেটের নিচে ফেলে দিলাম, that doesn't mean that I am free from all mistake, মানে all problems. আমাদের বরং পলিসি মেকারদের উচিত ছিল এই জিনিসটাকে গ্লোবাল প্রেক্ষাপটে বিবেচনা করে, যে আমাদের যতটুকু প্রিপারেশন হচ্ছে সেটা স্বীকার করে সেইভাবে আগানোর চেষ্টা করে, এবং এট দ্য সেম টাইম the sort of drawbacks that we had সেই জিনিসটা আসলে প্রপার জায়গায় পুট করা। কারণ হচ্ছে আমরা যদি সবসময় রুগীদের, সাধারণ মানুষকে বলতে থাকি, মেসেজটা যদি এরকম যায় যে আমাদের সবকিছু প্রিপেয়ার্ড আছে, আপনাদের চিন্তা করার কিছু নেই, তাহলে কি হচ্ছে, সাধারণ মানুষ মনে করবে যে তাইলে আমি কেন ঘরে বসে থাকি, ভাই there is no point to stay back home। আমরা কিন্তু প্রথম থেকে দেখে আসছি যে আমাদের নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে সরকারের সর্বস্তর থেকে সবসময় বলা হচ্ছে যে আমরা সর্বোত্তভাবে প্রস্তুত আছি। গত 3 মাস ধরে আমরা একটি কথা শুনতে পাচ্ছি, কিন্তু মাঠ পর্যায়ে আমরা যারা কাজ করি আমরা কিন্তু আসলে চিত্রটা একটু ভিন্ন রকম দেখতে পাচ্ছি। আমাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্টস থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু আমরা পুরোপুরি ঠিক মতো পাচ্ছি না। এখন আরিফ ভাই, আমি আপনাকে একটু ফেয়ার করবো, আমাদের সাথে সামি যুক্ত আছে, এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে ইন্টার্ন চিকিৎসক, এইচএমও, গভর্নমেন্ট ডক্টর, নন গভর্নমেন্ট রেসিডেন্ট থেকে শুরু করে কর্পোরেট হসপিটালের অনেক ডক্টর পর্যন্ত আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা সবার অভিজ্ঞতা শুনবো এই ব্যাপারে। তো আপনার কাছে আমি আবার পরে আসবো, আমি একটু সামির কাছে যাব। ডক্টর সামি, আপনি আছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ডক্টর বিপ্লব।
আসলে যদি কিছু বলতে হয়, আমি আগে ধন্যবাদ দিচ্ছি ডক্টর টিভিকে, কারণ প্রথমবারের মতো এরকম একটা অনুষ্ঠান যেখানে মাঠ পর্যায়ের যারা আমাদের প্রথম সারির যোদ্ধা তারা কিন্তু সরাসরি কথা বলার একটা সুযোগ পাচ্ছে। এবং বিষয়টা হচ্ছে যে যদি এই করোনা পরিস্থিতি, এই বৈশ্বিক এই মহামারীকে আমরা প্রথম থেকে চিন্তা করি, বাংলাদেশে যখন প্রথম ডিক্লারেশন হলো আমার 8 তারিখে, মার্চের 8 তারিখে, তারপর থেকে যে গৃহীত পদক্ষেপগুলো সেগুলো হয়তো অ্যাকচুয়ালি মাঠের যে বাস্তব চিত্র সেগুলো কিন্তু উঠে আসেনি। বরঞ্চ যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে হঠাৎ করেই যেন চিকিৎসকদেরকে ফ্রন্ট লাইনে ঠেলে দিয়ে কেমন একটা কথা যেন বলা হচ্ছিল, চিকিৎসকরা চিকিৎসা দিতে চায় না বা মাঠ ছেড়ে পালাচ্ছে, এরকম কতগুলো কথা, খুব বাজে বাজে কথা, যেগুলো আসলে খুব কাম্য নয়। কারণ কি, যখন ওই যে আরিফ ভাই যেটা বললেন যে ঘাটতি, যখন তারা বুঝতে পারলো যে আমাদের প্রিপারেশনে ঘাটতি আছে, কোন একটা মহল থেকে চিকিৎসকদের মুখোমুখি দাঁড় করে দেওয়ার একটা মানে প্রচেষ্টা যেটা, সেটা কিন্তু হয়েছিল। ব্যাপারটা কি কিন্তু এমন বিষয়টা সামি যেটা যে আমাদের, ব্যাপারটা কি এমন যে নিজেদের দায় চিকিৎসকদের উপরে চাপিয়ে দিয়ে নিজেরা আড়ালে চলে যাওয়া, এরকম একটা ব্যাপার কি আমরা দেখতে পাচ্ছিলাম? সেই ডাক্তার অবস্থা থেকে বিপ্লব, কি আমি আমরা এটা কিছুটা আগেও বের হয়ে আসতে বলেছি, চাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার এখন কি বিপ্লব, আমরা এটা আমি কিছুটা আগেও বলেছি, বেরিয়ে আসতে এখনো পারছি বলছি, এখান থেকে? যে জি, জি। দায় মুক্তি মানে কিন্তু দায় বর্তানো, এই রীতি কিন্তু আমাদের দেশে নতুন নয়। তো বিষয়টা যেটা, এই এই এহেন একটা মানে অপবাদ বলবো আমি, অপবাদ ঘাড়ে নিয়ে যখন মাঠ পর্যায়ের চিকিৎসকরা চিকিৎসা করছিল, তখন যখন দেখা গেল যে চরম ভাবে আমাদের চিকিৎসকরা সংক্রমিত হচ্ছে, আজকে নাগাদ 327+, আমি শিওর এই রাত 12টার সময় এটা আর একটু বেশি হয়ে যাবে। সেই সাথে আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা কিন্তু নার্স সহ 1000 ছাড়িয়ে গেছে। তো বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে, যখন এই জিনিসটা কখন এক্সপ্লোর হলো, এক্সপ্লোরটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে হয়নি, চিকিৎসকদের যে অধিদপ্তর বা চিকিৎসকদের যে অভিভাবক যারা, সেখান থেকে কিন্তু তথ্যটা উঠে আসেনি। তথ্যটা উঠে এসেছে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে। কেন তাদের উঠে এসেছে আমরা বলছি, আমরা সবসময় দেখেছি যে বিভিন্ন মিডিয়া কিন্তু অলওয়েজ এগেইনস্ট দ্য ফিজিশিয়ানস রিপোর্ট করে আসতো, এবং সেই রিপোর্টের পাবলিসিটি অনেক বেশি হতো। কিন্তু যখন তারা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে নিজেরা এফেক্টেড হওয়া শুরু হলো, তখন কিন্তু আমরা দেখেছি যে বিষয়টা কিন্তু অন্যভাবে উঠে এসেছে চিকিৎসকদের পক্ষে। চিকিৎসকদের যে আসলে কোন লেভেলে কিভাবে কাজ করতে ছেড়ে দেওয়া হয়েছে, চিকিৎসকরা কিছুই বলে নাই, মিডিয়া থেকেই কিন্তু উঠে এসেছে। উঠে আসার পরে এখন কিন্তু একটা গণমত সৃষ্টি হয়েছে, একটা জনমত সৃষ্টি হয়েছে চিকিৎসকদের পক্ষে। আমি মানুষ একটু এখন বলি, এই যে মিডিয়ার একটা পজিটিভ অ্যাটিটিউড ডক্টরদের প্রতি, আমরা এটা এর আগে কখনোই দেখতে পাইনি। এই ব্যাপারটা আমি আসলে বলবো যে এই ব্যাপারটা আমরা কিভাবে মূল্যায়ন করব, এটা কিভাবে হলো, এই প্রথম কথা, চেঞ্জটা কিভাবে হ্যাঁ হলো? হ্যাঁ হ্যাঁ, এই করোনায় কিন্তু যোদ্ধা শুধু চিকিৎসকরা না, আমরা কিন্তু প্রথম সারির যোদ্ধা, কিন্তু প্রত্যেকটা অবশ্যই। মানুষ এক একটা যোদ্ধা। যিনি আজকে ঘরের মধ্যে আইসোলেশনে আছেন, যিনি নিজেকে ইচ্ছাপূর্বক লকডাউনে রেখেছেন, তার ইচ্ছা করছে বাইরে যেতে, বাচ্চা কাঁদছে বাইরে যাব, বাচ্চাকে বুঝিয়ে শুনে ঘরে রাখছেন, প্রত্যেকে কিন্তু তার নিজ লেভেল থেকে একজন যোদ্ধা। তো এখানে করোনাকে কিন্তু শুধু চিকিৎসকরা জয় করতে পারবে না, প্রত্যেকটা যোদ্ধা। আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এক একজন যোদ্ধা। আজকে যদি পুলিশ প্রশাসন এরা যদি বাজার মূল্য নিয়ন্ত্রণ না করে, কিছুদিন পর করোনায় মরতে হবে না কিন্তু আমাদের, দুর্ভিক্ষে আমরা মরে যাব। তারাও যোদ্ধা, তারাও আক্রান্ত হয়েছে। তাদের আমরা দেখেছি অধিদপ্তর থেকে বলেছে যে 58 জন পুলিশ, এবং আজকে পর্যন্ত সম্ভবত 12 জন ভূমি সহকারী কমিশনার ভূমি বা ইউনো লেভেলে কিন্তু এফেক্টেড হয়েছেন। তো বিষয়টা হচ্ছে, এখন এই যুদ্ধে সবাই যোদ্ধা আমরা, কিন্তু চিকিৎসকরা আমরা ফ্রন্ট লাইনের যোদ্ধা। তাই কিন্তু সবাই আজকে দেখেন, এই সত্যটা কিন্তু চারদিক থেকে উঠে এসেছে। দুঃখের আরো একটা বিষয়, ব্যাপার স্বামী, আমি একটু ইন্টারফেয়ার করি। আমরা কিন্তু কিছুদিন আগে দেখেছিলাম যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপক, উনি যখন অসুস্থ হন, আমরা যখন তার জন্য অ্যাম্বুলেন্সের দাবি করেছিলাম বিভিন্ন স্তর থেকে, তখন কিন্তু আমরা সেই অ্যাম্বুলেন্সটা পাইনি। কিন্তু আমরা গত 2 দিন আগে কিন্তু দেখলাম খুলনা মেডিকেল কলেজ হসপিটালের একজন জি জি, সহকারী অধ্যাপক, ওনার জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। তার মানে হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ, হচ্ছে আমাদের যে ভয়েস রেইজ, এটা কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে আমাদের উপরের অবশ্যই। প্রশাসনে বলেন আর যেখানেই বলেন। এই পজিটিভ ইম্প্যাক্টটা কিন্তু আমাদের প্রয়োজন ছিল এই যুদ্ধ মোকাবেলা করার জন্য আর কি। হ্যাঁ, সেজন্য আমি খুব অনুপ্রাণিত যে আজকে আমি 12 জনের মতো নতুন করোনা যোদ্ধা দেখতে পাচ্ছি। এবং তাদের আমি দুঃখের সাথে জানাচ্ছি, কেউ কেউ হয়তো আক্রান্ত, কেউ কেউ আক্রান্ত কিন্তু তার পরিবারকে পর্যন্ত জানাতে পারছে না যে মা, বাবা, আমি যুদ্ধ করতে যে আক্রান্ত, তোমরা আমার জন্য চিন্তা করো না, এটুকু বলার মতো পরিস্থিতি তাদের নাই। কারণ তারা চিন্তা করছে যে আমি আক্রান্ত, এটা যদি আমার পরিবার জানতে পারে, তারা আমার চেয়ে বেশি কষ্ট পাবে। আমাদের মধ্যে কিন্তু আর অনেকেই আছে যারা একই শহরে থেকেও নিজের বাসায় যেতে পারছে না, পরিবারের সাথে দেখা করতে পারছে না, দূরের থেকে এটা বাচ্চাকে তো, বা পরিবারকে হ্যাঁ, একটু এটা তো দেখে আমাদের আসছে। ম্যাক্সিমাম চিকিৎসকদেরই বিষয়, যে যারা কিন্তু ডিউটি করছে তারা এমন ভাবে আইসোলেশনে চলে যাচ্ছে যে আসলে পরিবার থেকে বিচ্ছিন্ন। কিন্তু আক্রান্ত হয়েও, অন্য মানুষ আক্রান্ত হলে পরিবারের কাছে তার শেষ আশ্রয়স্থল, শেষ ভরসাস্থল। একটা চিকিৎসক আক্রান্ত হয়েও তার পরিবারকে বলতে পারছে না,
এর চেয়ে আসলে মানে কঠিন পরিস্থিতি মনে হয় বাংলাদেশের চিকিৎসকদের জন্য আগে আসে নাই। তো আমি আসলে সবাইকে রেসপেক্ট জানাচ্ছি, আমরা সবাই সহযোদ্ধার সাথে আমি কিন্তু ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি এটিএন নিউজ যারা শুরু করেছিল। থ্যাংক ইউ ডক্টর। 71 টিভি, থ্যাংক ইউ ডক্টর। 71 টিভিও কিন্তু অনেক পজিটিভ নিউজ শুরু করেছিল এবং তারাই প্রথম শুরু করেছিল। হ্যাঁ, না আমি 71 টিভিতে দুই ধরনের নিউজ পাইতাম, যে একদল পজিটিভ বলতো একদল নেগেটিভ বলতো, তারা ব্যালেন্স করে রাখছিল দুই দিকেই। কিন্তু এটিএন টিভি বা এটিএন নিউজ আমি সর্বপ্রথম দেখেছি যে ডক্টর তারা নামে প্রথম একটি এগিয়ে প্রোগ্রাম এসেছে। চালু করেছিল। হ্যাঁ হ্যাঁ, এবং তারা কিন্তু এই মাঠ পর্যায়ের যে মানে বাস্তবতা এটা তুলে ধরতে সরকারকে সাহায্য করেছে। কারণ আমরা সরকারকে সাহায্য করতে চাই, আমরা সরকারের হাতকে শক্তিশালী করতে চাই, তথ্য গোপনের মাধ্যমে নয়, সঠিক মানে নির্ভুল তথ্য ও মানে সুচিন্তিত দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে। তো আমাদের আমরা আমার কিন্তু মনে হয় দেখেছি আমরা যে আমাদের অধিদপ্তর কিন্তু এখনো কখনোই ঘোষণা দেয়নি কতজন চিকিৎসক আক্রান্ত। আমরা কিন্তু বিভিন্ন ফেসবুক ভিত্তিক বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা জানতে পারছি যে কতজন চিকিৎসক প্রতিদিন আক্রান্ত হচ্ছেন বা কতজন কোয়ারেন্টাইনে যাচ্ছেন। অধিদপ্তর কিন্তু এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা দিচ্ছে না। এই ব্যাপারটাকে হ্যাঁ, কিভাবে এটা মূল্যায়ন করবে, দুর্ভাগ্যজনক। এর জন্য আমি তোমার কাছে আবার আসবো। আমাদের সাথে আরো অনেক চিকিৎসক রয়েছে, আমরা আস্তে আস্তে দু একজন করে অ্যাড করে আমরা তাদের সাথে একটু কথা বলি। সর্বপ্রথমে আমি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের আমাদের অত্যন্ত প্রিয় একজন চিকিৎসক, আমার বন্ধু ডক্টর নিহার রঞ্জন দাসকে স্বাগত জানাতে চাই। নিহার, শুনতে পাচ্ছ? হ্যাঁ মেহেদি, ধন্যবাদ। আমরা দেখেছি কিছুদিন আগে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালকে কোভিড পেশেন্টদের জন্য ডেডিকেট করা হলো। এরপরে আবার দেখলাম যে কোভিড পেশেন্টদের থেকে ডেডিকেট করা থেকে এই বাতিল মানে আদেশটা বাতিল করা হলো। তো আরো দেখতে পেলাম যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 25 জনেরও বেশি চিকিৎসক করোনা পজিটিভ, এবং তারা এখন কেমন আছে? আসলে দুটি ব্যাপার, যে একটি কিছুদিন আগে আসলে কোভিড হসপিটাল হিসেবে সোহরাওয়ার্দীকে ঘোষণা করা হয়েছে, এটা মোটামুটি মিডিয়াতে এবং সব জায়গায় প্রকাশ পেয়েছে, এবং এর পরই আবার দুদিন পরেই সেই আদেশটি প্রত্যাহার করা হয়েছে। এটা কিন্তু স্পষ্ট নির্দেশ করে যে আমাদের স্বাস্থ্য প্রশাসন এর মধ্যে পরিকল্পনার অভাব রয়েছে এবং সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ এটি। এবং আমি ব্যক্তিগতভাবে যদি বলেন তাহলে আমি মনে করি যে একদিক থেকে কোভিড হসপিটাল হওয়া বেকার, কারণ এই যে আমাদের চিকিৎসক আক্রান্ত হচ্ছে এর সংখ্যা কিন্তু খুব কম না। সলিমুল্লাহ প্রথম এরকম একটা ম্যাসিভ চিকিৎসক আক্রান্তের তালিকায় এসেছে, এরপরে সোহরাওয়ার্দী প্রায় 25 জন চিকিৎসক আক্রান্ত। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই পরিকল্পনার অভাবেই নন কোভিড হসপিটাল হিসাবে আমরা যে সার্ভিসগুলো দিয়ে এসেছি, এই সময়টাতে রোগী বিভিন্ন ধরনের সংক্রমণ নিয়ে এসেছে, বিভিন্ন ধরনের অসুখ নিয়ে এসেছে, কিন্তু তার সাথে হয়তো কোভিড সংক্রমণ নিয়েও এসেছে। যেহেতু লক্ষণ ছিল না, চিকিৎসক কিন্তু আক্রান্ত হয়েছে। কিন্তু এইটাই যদি আমি কুয়েত মৈত্রী অথবা কুর্মিটোলার দিকে আপনাদের দৃষ্টি নিবন্ধন করি, সেখানে কিন্তু চিকিৎসক আক্রান্তের হার কম। এই দুটা জিনিস থেকে কিন্তু কম্পেয়ার করা যায় যে কোভিড এবং নন কোভিড হসপিটালে প্ল্যানিং এর অভাব রয়েছে। এবং প্ল্যানিং এর যদি এটি কোভিড হসপিটাল হতো তাহলে আমি জানতাম যে কোভিড রোগীকে আমাকে ম্যানেজ করতে হবে এবং কিভাবে আমি তার কাছে যাব, কিভাবে পিপিই পরে যাব, পিপিইটা কিভাবে ডিসপোজ করব, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ হতো। কিন্তু নন কোভিড হসপিটাল হওয়ার কারণে এই ঘটনাগুলো কিন্তু হয়নি, যার কারণে বিভিন্ন রোগীগুলো বিভিন্ন উপসর্গ নিয়ে এসে চিকিৎসকদের কিন্তু আক্রান্ত করে দিয়েছে। এবং তথ্য গোপনের ব্যাপার তো অলরেডি মিডিয়াতে এসেছে, তথ্য গোপনও অনেকে করছে, নিজে কোন জায়গা থেকে এসেছে সেটি গোপন করছে। এই সবকিছু মিলেই আসলে চিকিৎসক কিন্তু আক্রান্ত হয়েছে। এবং আজকে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু আমাদের চিকিৎসক আক্রান্তের সংখ্যা 345 জন, এবং মোট আক্রান্ত বাংলাদেশে 4,998 জন। বাইরের দেশের দিকে তাকালে কিন্তু এই 45 দিনে যে পরিমাণ রোগী আক্রান্ত হয়েছে তার তুলনায় চিকিৎসক আক্রান্তের সংখ্যা ছিল অতি নগণ্য। কিন্তু বাংলাদেশে এত ব্যাপক হারে চিকিৎসক আক্রান্ত হচ্ছে, ভবিষ্যতে আমি সন্দেহ প্রকাশ করছি যে চিকিৎসা দেওয়ার মতো চিকিৎসক বাংলাদেশে অবশিষ্ট থাকবে কিনা। এটি একটি বড় ভয়ের বিষয় মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ নিহার, তুমি ঠিকই বলেছো। আমি অত্যন্ত দুঃখিত যে আমার এখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছে, আমি মোবাইল ডাটা দিয়ে কানেক্টেড হয়েছি, রুম অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমি ব্যাক স্ক্রিন থেকে কথা বলি। আমরা ইতিমধ্যে দেখেছি ময়মনসিংহ মেডিকেল কলেজে একটা ডিপার্টমেন্ট, একটা ইউনিট, এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের একটা ইউনিট কিন্তু একটা রোগীর
তথ্য গোপন করার কারণে পুরোপুরি লকডাউন, এবং শুধু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে শুধু একটা ইউনিট নয়, ইন্টার্নিদের হোস্টেল এবং ছাত্র হোস্টেলও লকডাউন করা হয়ে গেছে, মানে করতে হয়েছে আর কি। তো এরকম ভাবে যদি আমরা মানে একের পর এক হসপিটাল লকডাউন করতে হয়, একের পর এক ইউনিট লকডাউন করতে হয়, তাহলে আমাদের জন্য আসলে খুব কঠিন হয়ে যাবে চিকিৎসা সেবাটা কন্টিনিউ করে যাওয়া। তো আরিফ ভাই, আপনি কি আছেন? আমি এই বিষয়টায় কথা বলার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু কথা বলুন প্লিজ। আপনাদের কুমিল্লায় কি এরকম ব্যাপার, তথ্য গোপন করার মতো কোনো ঘটনা ঘটছে, বা রোগীরা কেন আসলে তথ্য গোপন করতে চাচ্ছে? আচ্ছা, আসলে রোগীরা আসলে পুরো কোভিড-19 ব্যাপারটাই এমন একটা জটিলতা তৈরি করেছে যে আসলে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে রোগীরা যদি মারা যায় জানাজা পর্যন্ত পাচ্ছে না, বা মানুষ কাছে ঘেঁষতে পারছে না, এমনকি আত্মীয় স্বজন আসছে না, এবং ভেরি আনফরচুনেটলি মানুষের মধ্যে একটা নেগেটিভিটি এমন ভাবে কাজ করছে। দেখা যাচ্ছে যে খিলগাঁও তালতলা কবরস্থানে আপনারা জানেন যে একটা ব্যানার পর্যন্ত দেওয়া হয়েছিল। তারপর রিজেন্ট হসপিটাল তাদের যে আইসিইউটা ডেডিকেটেড করতে চেয়েছিল কোভিড পেশেন্টের জন্য, ওখানকার স্থানীয় লোকেরা ওইটা বাধা দিয়েছে, এবং তারা সেগুলো ফেসবুকে এসেছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসেছে। তো এই যে ব্যাপারগুলো, এবং আকিজ গ্রুপ যে হসপিটাল করতে চেয়েছিল সেটা বাধা দেওয়া হয়েছিল প্রথমত। শুধু তাই না আরিফ ভাই, আমরা কিন্তু দেখেছি চিকিৎসকদের বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। ডেফিনেটলি এবং তাদেরকে এখন এই জিনিসগুলোর ব্যাপারে আমি তোমাকে বলি মেহেদি, যে অরবিন্দ কেজরিওয়াল দিল্লি চিফ মিনিস্টার, উনি কিন্তু প্রথমেই ডাক্তারদেরকে ওইভাবে সম্বোধন করে বলেছেন, নট অনলি ডক্টরস বাট অলসো অল দি হেলথ কেয়ার ওয়ার্কার্স, তাদেরকে সম্বোধন করে বলেছেন যে আপনারা আমাকে আপনাদের ছোট ভাই মনে করেন, এবং সেভাবে মনে করে আপনাদের যে কোনো সমস্যাদের জন্য আমাদের বলেন। আর এমনকি উনি ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে এভাবে বলেছেন দিল্লিতে, আমি বলছি কেজরিওয়ালের কথা, অরবিন্দ কেজরিওয়াল যার কথা আমরা সবসময় বলি বা তাকে আইডিয়াল ধরে আমরা সবসময় চিন্তা করি, তিনি শিল্পপতিদের বলছেন যে আমার অন্য দিক থেকে আপনারা নগদ টাকা দেওয়ার দরকার নেই, আপনারা হসপিটালে সুসজ্জিত করেন পিপিই দিয়ে, এবং সব লেভেলের ওয়ার্কিং স্টাফদেরকে পিপিই দেওয়ার চেষ্টা করেন। তো এই যে এই ব্যাপারগুলোতে কিন্তু ডাক্তারদেরকে সবসময় কিন্তু পিছিয়ে রাখা হয়েছে আমাদের দেশে দেখা যাচ্ছে। এবং একটা তুমি দেখে থাকবে যে মানে সোশ্যাল মিডিয়াতে একটা কথা আসছে যে ডাক্তারদের পিপিএ সমস্যা কোথায়, একজন ডাক্তার এত রোগী দেখেন, এত টাকা পয়সা পান, তিনি পিপিএ নিয়ে সমস্যায় পড়ছেন কেন? আনফরচুনেটলি দ্যাট ইজ এগেইন এ কোশ্চেন। আমি অবশ্য তোমার প্রশ্ন থেকে একটু দূরে চলে গেছি, বাট আই হ্যাভ টু আনসার দিস থিং বিকজ দ্যাটস অ্যান অপরচুনিটি টু টক অন দ্যাট ইস্যু, কারণ এই প্রশ্নটা কিন্তু এসেছে অনেক জায়গায়। এটার উত্তর হচ্ছে আমাদের টোটাল সার্ভিসটা কিন্তু একটা ইটস এ কাইন্ড অফ এ চেইন। আমার নেকলেসটা ততটুকুই স্ট্রং হবে যতটুকু পুরো চেইনটা স্ট্রং হবে। চেইনের একটা লিংক যদি দুর্বল হয় তাহলেই পুরো চেইনটা কিন্তু ভেঙে পড়ে যাবে। তো hospital management doesn't mean doctors only, it means also the nurses and the third class, fourth class employees, OT boy, trolley boy, everyone, even the cleaners. আমরা বলছি যে কোভিড ড্রপলেট গুলো মাটিতে পড়ে যাচ্ছে, এবং এটাতে মাটিতে কিছুক্ষণ আছে এবং সেখান থেকে ট্রান্সমিশন হতে পারে, তাহলে আমাকে ক্লিনারকে বলতে হবে যে ভাই তুমি অন্য সময় একবার ক্লিন করতে হসপিটালটা, এবার কিন্তু তোমাকে 3 বার ক্লিন করতে হবে। হাউ ক্যান হি অর শি গিভ বি স্টিমুলেটেড? তাকে তো প্রণোদনা না দিলে, তাকে যদি উৎসাহিত না করা হয়, সে তো এডুকেটেড না, সে তো এটার জন্য ডেডিকেটেড হতে পারছে না মন থেকে। আর পেটে ভাত না থাকলে সে মন থেকে ডেডিকেটেড হবেই বা কি করে? তো এই যে একটা সিচুয়েশন ডক্টরস এবং অল দি হেলথ কেয়ার ওয়ার্কার্স এর জন্য প্রবলেম। আর রোগীদের জন্য প্রবলেম হচ্ছে, রোগীরা তো মনে করছে যে আমি যদি ধরা পড়ে যাই তাহলে কিন্তু সবাই কিন্তু খুব মানে শর্ট সাইটেড চিন্তা করছে, দৃষ্টিভঙ্গিটা কিন্তু সবার দৃষ্টি, মানে সেই ভয়টা পাচ্ছে। রাইট, যে এখন মনে করছে যে আমার যদি একটা ভয় আছে, এবং এক্স্যাক্টলি এবং রোগীদের ক্ষেত্রে তাই হচ্ছে। আমরা কিন্তু এক্স্যাক্টলি রোগীদেরকে পুরোপুরি দোষ দিলে হবে না। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ দ্য হোল সোসাইটি, এবং ইট ইজ ইন্টার রিলেটেড টু ডিফারেন্ট ইস্যুস। কারণ হচ্ছে ওই রোগীটা যখন জানবে যে তার করোনা, এবং সেটা সে জানে আমার আত্মীয়র মধ্যে করোনা আছে, এবং দেখা যাচ্ছে তারা তাদের বাবা মাকে বলতে পারছে না, কারণ হচ্ছে বলতে গেলেই দেখা যাবে তাদের একটা ইমোশনাল ব্রেকডাউন হবে, এবং আত্মীয় স্বজনরা জেনে যাবে, তখন কিন্তু তার নিজের ফ্যামিলিতে ফিরে যাওয়া নিয়ে একটা প্রবলেম হচ্ছে। তো ওভারঅল দ্য সিচুয়েশন ইজ ভেরি ডিফিকাল্ট একটা সিচুয়েশন। এখন এই জন্য বেশি বেশি জনগণকে বলতে হবে যে আপনারা এই জিনিসগুলো, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ব্যাপারে খুবই অ্যাক্টিভ হতে হবে, যে কোথাও কোনো ডক্টর বা কোনো হেলথ ওয়ার্কার যদি কোন রকম কাইন্ড অফ এ মানে ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশনের মধ্যে পড়তে যান, ডেফিনেটলি দে হ্যাভ টু টেক স্টার্ন মেজার্স, এবং দি এক্সাম্পলারি মেজার্স নেওয়া দরকার, যাতে করে এই জিনিসগুলো বারবার। ধন্যবাদ ডক্টর আরিফ। ডক্টর আরিফ, আমরা আপনার কাছে আবার আসবো। আমরা একটু আমাদের কয়েকটা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর, মেডিকেল কলেজ হসপিটালের ইন্টার্ন ডক্টর আমাদের সাথে যুক্ত আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলি। বিভিন্ন স্তরের চিকিৎসকরা আসলে কি ধরনের
সমস্যা ফিল করছেন বা কি অসুবিধার মধ্যে পড়ছেন, এগুলো আমরা একটু দেখি। কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মাস্তুরা মিম। মিম, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? ডক্টর মিম, ডক্টর মিম, আপনাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালের অবস্থা যদি আপনি আমাদেরকে একটু বলতেন। ওখানে কি করোনা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, বা সেখানে কার্যক্রম কিভাবে চলছে, বা আপনাদের ইন্টার্নদের কি সেখানে কাজ করতে হচ্ছে কিনা? আচ্ছা, শুরুতেই ধন্যবাদ দিচ্ছি ডক্টর টিভিকে আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, যে আমরা পেরিফেরিতে যারা আছি তাদের কাজকর্ম কতদূর কিভাবে চলছে সেটা সবাইকে জানানোর একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো আমাদের হাসপাতালে আমাদের স্যার ম্যাডামরা আমাদের ব্যাপারে বলে দিয়েছেন যে তারা আমাদের করোনা ইউনিটে ডিউটি দেবেন না, বিকজ আমরা অ্যাজ এন ইন্টার্ন জাস্ট সদ্য পাশ করা, আমাদের অনেক অভিজ্ঞতা কম, প্লাস প্রেসক্রিপশন রাইটিং থেকে শুরু করে অনেক কিছুতে আমরা এখনো অজ্ঞ, বিশেষভাবে অভিজ্ঞতা নেই সেরকম। তো সেই পার্সপেক্টিভ থেকে প্লাস আমাদের স্যার ম্যাডামরা আমাদের এখানে নিয়ে এসেছেন যে তোমরা আসো, আমাদের একটু সাহায্য করো, তোমরা আমাদের ইনডোরটা দেখো, আর আমরা যাতে করোনা ওয়ার্ডটা আমরা চালাতে পারি। এইসব আরেকটা ব্যাপারে একটু কথা বলি, সেটা ব্যাপারটা হয়তো আপনার জানার কথা নয়, কারণ আপনি ইন্টার্ন ডক্টর হিসেবে আছেন। একটা পরিপত্র আমরা দেখেছিলাম, পরিপত্র ঠিক না, একটা অর্ডার, অফিস অর্ডার, যে কুষ্টিয়া জেলার চিকিৎসকেরা যারা উপজেলা পর্যায়ে কর্মরত রয়েছেন তারা বাড়িতে যে চিকিৎসা দেবেন, এরকম একটা নোটিশ আমরা দেখেছিলাম বিভিন্ন উপজেলায়। তো এই ব্যাপারটা নিয়ে কি আপনি কিছু জানেন? আপনার হয়তো এটা জানার কথা না। তো এই ব্যাপারে আমি একটু ডক্টর নিহারের মতামত জানতে চাচ্ছি। ডক্টর নিহার, এরকম একটা আদেশ যে আমরা দেখলাম, আমরা নড়াইলেও দেখেছি এরকম একটা কয়েকটা উপজেলা এরকম আদেশ। তো এই ব্যাপারটা কি আসলে ঠিক হচ্ছে? ডক্টরদেরকে বাড়িতে বাড়িতে নিয়ে যে বাধ্য করা হচ্ছে চিকিৎসা দেওয়ার জন্য, এই ব্যাপারটা কি এই কোভিড-19 সিচুয়েশন ফেস করার জন্য মানে কোনো কার্যকরী সিদ্ধান্ত? ডক্টর নিহার। ধন্যবাদ ডক্টর বিপ্লব। এটি দুটি দিক থেকে দেখা যায়। বাইরের দেশেও যদি আপনি হেলথ কেয়ার সিস্টেম ফলো করেন, দেখবেন যে ওখানে কিছু কিছু জায়গায় কিন্তু উন্নত দেশে এটি ফলো করা হয়েছে, কারণ তাদের ইনফ্রাস্ট্রাকচার সেরকম যে আমি জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবার জন্য ফোন দিলাম, তারা বাড়িতে গিয়ে সেবা দিচ্ছে। বাট বাংলাদেশের অ্যাসপেক্ট কিন্তু সেরকম নয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যদি এই বিপুল পরিমাণ জনগোষ্ঠীকে সেবা দিতে হয়, যেখানে ডাক্তারের সংখ্যা জনগোষ্ঠীর তুলনায় অনেক কম, সেইখানে এই ধরনের একটি হঠকারী সিদ্ধান্ত খুব ভালো সিদ্ধান্ত আমাদের মনে হয়নি। যে বাড়ি বাড়ি গিয়ে তারা সার্ভিসটা দিয়ে আসতেছে, এটা ডেফিনেটলি অন্য সিচুয়েশনে হলে আমরা বলতাম যে ঠিক আছে, সেই সিচুয়েশনে এটি একটি ভালো উদ্যোগ। কিন্তু বর্তমান সিচুয়েশনে যেখানে প্রায় 60-এর অধিক 60টি প্রায় জেলায় আমার আক্রান্ত, সেইখানে আমি যদি প্রতি উপজেলায় এই ধরনের সার্ভিস দেওয়া শুরু করি, তাহলে সেই ক্ষেত্রে আমার চিকিৎসকদের অবস্থা কি হবে, তাদের আক্রান্তের হার কি হবে, এবং কত দূর পর্যন্ত তারা সাপোর্ট দিতে পারবে, এটির ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। বাংলাদেশের সমস্যা আমরা কিন্তু দেখতে পাই যে প্রান্তিক পর্যায়ে চিকিৎসকরা সেবা দিতে যে এমনিতেই নিরাপত্তাহীনতায় ভোগে হাসপাতালে বসে, তো বাড়িতে যে যখন সেবা দিবে তখন তাদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবে না, এই ব্যাপারে কি কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব? কোনো নিশ্চয়তা নাই, কারণ WHO এখন বলছে, আপনি দেখে থাকবেন বিভিন্ন মিডিয়াতেও আসছেন, বিশেষ করে আমি একজনের কথাবার্তা আমার খুব ভালো লাগে, যে ডক্টর ফেরদৌস আমেরিকা থেকে প্রায় যুক্ত হন, উনিও বলছেন ওনার কথাগুলোর মাধ্যমে, এবং WHO বলছেন যে প্রতিটি রোগীকেই এখন কোভিড রোগী হিসেবে আমাদের ট্রিট করতে হবে, কারণ সব ডিপার্টমেন্টের রোগী কিন্তু কোভিড সংক্রমণ নিয়ে আসছে, আমরা বুঝতে পারছি না কোনটি কোভিড কোনটি নন কোভিড। সো এই ক্ষেত্রে বাড়িতে গিয়ে সার্ভিস দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত, এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। এটি মোটেও ভালো সিদ্ধান্ত হয়েছে বলে আমার মনে হয়। আমাদের সাথে আরো দুইজন ইন্টার্ন চিকিৎসক যুক্ত রয়েছেন অন্যান্য মেডিকেলে। আমার নিজের মেডিকেল কলেজ হসপিটাল, শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটাল, যেখান থেকে আমি পাশ করেছি, এখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সদ্য পাশ করে ইন্টার্নশিপে যোগ দেওয়া ডক্টর ইশরাত নীলা। ডক্টর নীলা, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ডক্টর নীলা, আপনাদের ওখানে করোনা চিকিৎসা দেওয়ার জন্য আপনাদেরকে কি কোনোভাবে ডিউটিতে দেওয়া হয়েছে বা রোস্টারে দেওয়া হয়েছে? জি না, ধন্যবাদ প্রথমেই ডক্টর স্টিভিকে।
করোনা ইউনিট যেটা আইসোলেশন ইউনিট করা হয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আমাদের ইন্টার্নদের জন্য তেমন কোনো রোস্টার ডিউটি রাখা হয়নি। এখানে আমাদের সিনিয়র স্যাররা আছেন, এই রোস্টার ডিউটি পালন করেন। কিন্তু ডক্টর নীলা, আমরা দেখতে পেলাম যে করোনা আইসোলেশন ওয়ার্ডে যারা ডিউটি করছে তারা কিন্তু কেউ কোভিড পজিটিভ দেখা যায়নি। আমরা কিন্তু 4 জন ইন্টার্ন চিকিৎসককে দেখলাম যে তারা করোনা পজিটিভ। তো এই ব্যাপারটা কিভাবে ঘটলো, আপনি যদি খুব সংক্ষেপে 1 মিনিট একটু বলতেন। এটা হয়েছে বর্তমানে যেটা সব থেকে বেশি হচ্ছে, একজন রোগী যে তার হচ্ছে জ্বর এবং শ্বাসকষ্টের যে হিস্ট্রি ছিল সেটা হাইড করার জন্য সে অন্য ধরনের কিছু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাদেরকে বারবার জিজ্ঞেস করার পরেও তারা এই ব্যাপারটা আসলে ডাক্তারদের কাছে পরিষ্কার করে বলেন। ডাক্তাররা যখন তাকে সন্দেহ করেন, তার এক্স-রে রিপোর্ট দেখে তার রিপোর্টে কনসলিডেশন পাওয়া যায়, তখন তাকে স্যাম্পল পাঠানো হয় স্যার, এবং তার 2 দিন পরে হচ্ছে তার পজিটিভ আসে, এবং সেই অবস্থায় মেডিসিন ইউনিট 3 সম্পূর্ণভাবে লকডাউন করে দেওয়া হয় এবং ডাক্তারদের যারা তার কন্ট্যাক্টে ছিল তাদের সবাইকে কালেকশন করার পরে সেখান থেকে 3 জন ডাক্তার হচ্ছে করোনা পজিটিভ ধরা পড়ে। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্টস নিয়ে আপনারা কি সন্তুষ্ট? হাসপাতাল থেকে আপনাদের যে প্রোটেক্টিভ ইকুইপমেন্টস দেওয়া হয়েছে, আপনাদের কি হেড শিল্ড, গগলস, তারপর শু কভার এগুলো অ্যাডিকুয়েট অ্যামাউন্টে দেওয়া হয়েছে? আপনারা কি জি না, এগুলো আমরা পেয়েছেন এখন কিনা? পর্যন্ত কোনো হেডশিল্ড বা হচ্ছে গগলস হসপিটাল থেকে প্রথমে যেটা দেয়া হয়েছিল, যেটা অনেকের ক্ষেত্রে 1 দিন 2 দিন ইউজ করার পরেই সেটা ভেঙে গিয়েছে। তো এবং মানে প্রপার প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরার পরেও মেডিসিন ইউনিট 3 থেকে একজন মাত্র রোগী থেকেই হচ্ছে 3 জন ডক্টর করোনা পজিটিভ এসেছেন। সুতরাং আমরা ধরেই নিতে পারি আমাদের যে পিপিইটা দেয়া হয়েছিল সেটা আসলে মানসম্মত না। আপনাদের তো ইন্টার্ন ডক্টর হচ্ছে সব, মানে বয়েজ এবং লেডিস দুটাই, কিন্তু আমরা জানি যে লকডাউন, তো এই লকডাউন খুলে ফেলার মানে তুলে নেওয়ার কোনো ঘোষণা কি দেওয়া হয়েছে, বা আপনারা কবে জয়েন করবেন এরকম কোনো সিদ্ধান্ত কি হয়েছে কিনা? না, এই ব্যাপারটা সম্পূর্ণ মানে ডিপেন্ড করতেছে যে আমরা আসলে ঠিক আমাদের যে দাবিটা রয়েছে এই মুহূর্তে আমাদের প্রপার পিপিএ দেওয়ার ব্যাপারটা, এই ব্যাপারগুলো যখন কনফার্ম করা হবে ঠিক তখনই আমরা হচ্ছে আবার আমাদের এই কাজে ফিরে যাব, কারণ আমরা চাচ্ছি এই যুদ্ধটাতে অংশগ্রহণ করতে। কিন্তু কোনো ঢাল তলোয়ার ছাড়া আসলে যুক্ত হওয়ার জন্য অলরেডি আমার 4 জন ইন্টার্ন ডক্টর পজিটিভ। আমরা চাচ্ছি না যে আমাদের মাধ্যমে আরো কোনো পেশেন্ট এই জিনিসটা ছড়িয়ে যায়। তো আমরা চাচ্ছি আমাদের প্রপার প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এবং প্রপার ম্যানেজমেন্ট করা হোক, অবশ্যই ধন্যবাদ তাহলেই ডক্টর হচ্ছে আমরা নীলা। আমরা অবশ্যই জানি যে কাজে আপনাদের পরিচালক যোগদান ডক্টর করব। বাকির হোসেন স্যার অত্যন্ত সিনসিয়ার চিকিৎসকদের জন্য। আমি নিজেও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে কাজ করেছি ডক্টর বাকির হোসেন স্যারের আন্ডারে। তো ডাক্তারদের যে কোনো সমস্যায় স্যারকে সবসময় এগিয়ে আসতে দেখেছি আমরা। আশা করি আপনাদের এই দাবিগুলো স্যার খুব গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। তো এখন আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সাতক্ষীরা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর এবং ইন্টার্নি চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর মিয়া আমিনুল ইসলাম। আমিনুল, শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর আমিনুল। হ্যাঁ হ্যাঁ, বিপ্লব ভাই শুনতে হচ্ছে। হ্যাঁ, কি অবস্থা আমিনুল, কেমন আছেন আপনি? আছি, আলহামদুলিল্লাহ, এখনো বেঁচে আছি। প্রথমে আসলে বলতে চাই যে আজকে ডক্টর টিভি যে আজকে এরকম একটা প্রোগ্রাম এর আয়োজন করছে, যার নাম মানে বিষয় যেটা করোনা পরিস্থিতিতে কেমন আছেন চিকিৎসকরা, এখানে আসলে খুবই প্রাউড ফিল করছি, কারণ চিকিৎসক হিসেবে পরিচয় দিতে বর্তমানে ইন্টার্নদের সব জায়গা থেকে কেমন জানি একটা নানা অবস্থা। মানে ইন্টার্ন যেন কেউই না, এমন একটা অবস্থা। ইন্টার্ন নিয়ে কেউ কথা বলে না। ইন্টার্নরা দেশে কোথায় কেমন কি পরিস্থিতিতে আছে তা নিয়ে কারোর কোনো মাথা, বারবার পোস্ট হোক বা যেভাবেই হোক বিভিন্ন মহলে একটু কথা বললেও মনে হচ্ছে না খুব একটা পজিটিভ একটা কোনো চিন্তা আমাদেরকে নিয়ে কেউ করছে, সেটা উপর থেকে হোক নিচ থেকে হোক। যদিও লাস্ট 2-3 দিন ধরে আমরা কিছু অগ্রগতি দেখতে পাচ্ছি, যার জন্য আসলে সবাইকে ধন্যবাদ। উপর মহল থেকে যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর ডক্টর আমিনুল, আপনাদের ওখানে করোনা চিকিৎসার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আইসোলেশন ওয়ার্ড প্রতিষ্ঠা করা হয়েছে আমি শুনেছি, তো সেই আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়ার জন্য কাদেরকে নিয়োজিত করা হচ্ছে এবং তাদের প্রপার প্রোটেক্টিভ ব্যবস্থা করা হয়েছে কিনা? হ্যাঁ, এগুলা বলার আগে আগে প্রথমে বলে নেই যে আমাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালটা এখন হচ্ছে করোনা ডেডিকেটেড হাসপাতাল, যেটা এই মাসের ফার্স্ট উইকের দিকে হচ্ছে এটা ঘোষণা হয়। তখন থেকে মোটামুটি ফ্লু কর্নারে কিছু রোগী আসতেছে, এবং আজকে পর্যন্ত সিভিল সার্জন স্যারের সূত্র মতে
33টি রিপোর্টে সবগুলাই নেগেটিভ আসছে। সাতক্ষীরাতে এখনো পজিটিভ কোনো সাতক্ষীরা জেলায় কি কোনো পজিটিভ করোনা রোগী পাওয়া না গিয়েছে? না, সাতক্ষীরা জেলাতে এখন এখনো কোনো পর্যন্ত পজিটিভ পাওয়া যায়নি। একটা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট বলতে পারেন, সেটা সদর হসপিটালের একটা সকালের ঘটনা। তা হচ্ছে ঢাকা আজকে ফেরত সকালে? একটা পেশেন্ট ছিল, হ্যাঁ ঢাকা ফেরত একটা পেশেন্ট ছিল, যে হিস্ট্রি গোপন করে সকাল 6টা 10-এর দিকে মারা যান। তারপরে তার স্যাম্পল পাঠানো হয়েছে এবং তার পরিবার সহ কয়েকটি আশেপাশের পরিবারকে লকডাউন করা হয়েছে। এটা আর কি সিভিল সার্জনের সূত্র মতে জানতে পারি। আর সাতক্ষীরা মেডিকেলের বর্তমান যে পরিস্থিতি, ডাক্তার মানস কুমার মন্ডল স্যারের মাধ্যমে জানা যায়, বা আমাদের যারা ইন্টারভিউতে আছে তাদের মাধ্যমে জানতে পারি যে 3জন ফ্লু কর্নারে ভর্তি আছেন রোগী, আর স্যাম্পল পাঠানো হয়েছে। খুব দ্রুতই আশা করা যাচ্ছে যে রিপোর্ট ডক্টর আমিনুল, খুব সংক্ষেপে একটু বলবেন যে আপনারা চিকিৎসা দিতে যে যদি আক্রান্ত হন, তাহলে রাষ্ট্র বা কর্তৃপক্ষের কাছ থেকে আপনাদের চাওয়াটা জি কি? জি, আমি কি ধরনের? এই পয়েন্টটাই আমরা আসতে যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ সাতক্ষীরা এখন পর্যন্ত ভালো একটা পজিশনে আছে। তার মানে এই না যে ভালো থাকবে, এর কোনো গ্যারান্টি জি, নেই। অবশ্যই। তিনজন ডাক্তারের জন্য আমাদের 54 জন ইন্টার্নের রোস্টার করা হয়েছে। এবং সব থেকে খারাপ লাগে যে আমরা ইন্টার্ন প্রতিনিধি হিসেবে বা ইন্টার্ন সবাই মিলে কয়েকটা কোশ্চেন আমরা স্যারদেরকে করেছি বা প্রশাসনকে করেছি, যার কোনো সদুত্তর আমরা পাইনি। তার ভিতরে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেনের ভিতর ছিল যে ধরেন এই করোনা কতদিন আছে বাংলাদেশে, তার তো কোনো ঠিক নেই। ধরে নিলাম 3 বা 3.5 বা 2, এই 2-3 মাস বা এই যে সময়টুকুই হোক, এই সময়টুকু হচ্ছে ইন্টার্নরা হচ্ছে শিক্ষানবিশ, তারা ট্রেনিং এ আছে। এই সময়টুকু, এই যে গ্যাপটা তাদের থেকে যাবে, এইটা কিভাবে ফিল আপ করবে, বা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু নিয়েছেন কিনা বা ভাবছেন কিনা, এই ব্যাপারে কথা বারবার বলতে গেলেও তারা কোনো অ্যান্সার দিতে পারেননি। আর হচ্ছে আমরা বারবার প্রশ্ন করে আসছি, সেন্ট্রাল বিএমএ কেও প্রশ্ন করেছি যে আমরা আদৌ ইন্টার্নরা এই ঝুঁকি ভাতা যদি দেওয়া হয় সরকার থেকে, তাহলে ভাতার আওতাধীন কিনা। সেখান থেকে আমরা কোনো সঠিক উত্তর পাইনি। তবে মনে হচ্ছে আমরা একটা নেগেটিভ দিকেই আছি, যে না, আমরা ওই ঝুঁকি ভাতার ভিতরে নাই। আর আমরা সব থেকে বেশি কষ্টে আছি সাতক্ষীরা মেডিকেলের ইন্টার্নরা। তা হচ্ছে আমাদের সাতক্ষীরা, আপনার বাসা, আপনি খুব ভালো করে জানেন মেডিকেলটা কেমন একটা পরিবেশে তৈরি। আশেপাশে সবকিছুই বন্ধ, আমাদের মেডিকেলে ডাইনিং ক্যান্টিন কোনোটাই নাই। আমরা বারবার বলে ইন্টার্ন চিকিৎসক যারা, তারা খাওয়া দাওয়া তারা কিভাবে করছে? এটা এখন সম্পূর্ণ উপরওয়ালাই জানে। আমি আজকে হাসপাতাল বিকাল কর্তৃপক্ষ পর্যন্ত বা কোনো তারা জেলা দায়ভার নিবে না, সিভিল সার্জন কোনো কোনো ব্যবস্থা দায়ভার করছে নিবে কিনা? না। কোনো দায়ভার নিবে না? না, আমি আজকে বিকালে আমাদের তত্ত্বাবধায়ক স্যারের সাথে আমি কথা বলি যে স্যার, আমরাও তো আপনার স্টাফ, আপনি তো যারা কোয়ারেন্টাইনে আছে বলতেছেন যে তাদের জন্য আর্থিক যে সহযোগিতাটা আসছে এটা বলতেছেন, তা আমরাও তো এক ধরনের কোয়ারেন্টাইন। আমরা এক বিল্ডিং এর ভিতরে গ্যাদারিং করে 4 জন 5 জন 2 জন করে আছি। আমাদের খাওয়া দাওয়ার কি হবে? আমি তো হসপিটালে ডিউটি করে শহর থেকে বাজার করে আনতে পারবো না, বা আমার তো আশেপাশে কোনো হোটেল নাই। স্যারের কথাবার্তায় আমি খুবই হতাশ। স্যারের যে ভাষা, সেগুলো আমি এখানে বলতে চাচ্ছি না। এরকম প্রশাসন হলে আসলে টিকে থাকা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। আর আমি দুঃখ প্রকাশ করছি ডক্টর আমিনুল। আসলে এই ধরনের পরিস্থিতি আমরা শুনবো, জানতে বুঝতে পারিনি। জি হ্যাঁ, বিপ্লব ভাই, আমি আরেকটু জিনিস অ্যাড করতে চাই। আমি খুবই উদ্বিগ্ন হয়ে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফমর উলক স্যারের সাথে এই ব্যাপারে কথা বলি। স্যারকে আমি সব সমস্যাগুলো বললে স্যার বলে যে খাবারের ব্যাপারটা আমি দেখি তোমাদের ডিরেক্টর স্যারের সাথে কথা বলতেছি। আর সাতক্ষীরা বিএমএ এর সভাপতি ডাক্তার আজিজুর রহমান স্যারের সাথে বিষয়টা নিয়ে কথা বলি, বলছে তুমি কালকে যে অফিসিয়ালি বলো এবং আমি দেখি কিছু করতে পারি কিনা। তো আমার কথা হচ্ছে, আমরা ইন্টার্ন সেক্রেটারি যিনি ডক্টর মনোয়ার স্যার, উনি কিন্তু বেশ অ্যাক্টিভ, ওনার সাথে কি কথা বলেছেন? হ্যাঁ স্যার আপাতত একটু সমস্যার ভিতরে আছেন। আপনারা জানেন খুলনা মেডিকেলের আমাদের এক স্যার করোনা পজিটিভ, যার কারণে স্যার কোয়ারেন্টাইনে আছেন। এজন্য স্যারের সাথে সেভাবে চাইনি যোগাযোগ করতে ইচ্ছা করেই। কি হচ্ছে দৃষ্টি আকর্ষণ করছি স্যার, নিশ্চয়ই আমাদের প্রবলেমের তো আসলে বললাম যে প্রবলেম গুলা। আর আমরা সব থেকে পেরিফেরিতে খুবই সাফার করব যদি কিনা আমাদের কোনো ইমার্জেন্সি বা ঢাকা যাওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, তখন আমাদের কি হবে এই ব্যাপারেও স্যার খুবই উদাসীন। তার একটাই মানে কি অ্যান্সার দেয় আমি বুঝি না, যে আমি জানি না টাইপের আর কি। মানে আমাদের উপর মহল যেরকম ভাবে অ্যান্সার দিচ্ছে যে আসলে কি হবে জানি না, এরকম একটা অ্যান্সার। এটা তো কোনো কথা হতে পারে না। আমরা ইন্টারনেট ডিউটি করব, আমাদের ঝুঁকি ভাতা দিচ্ছে না, আমাদের খাবারের ব্যবস্থা করবে না, অথচ আপনি শুনলে অবাক হবেন যে নতুন যারা পাশ করে ইন্টারনেট জয়েন করতে চায়নি তাদেরকে
বিভিন্ন ধরনের কথা বলা, বাসায় বিভিন্ন ধরনের কথাগুলো আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমাদেরকে যেভাবে কথাগুলো বলা হয়েছে, আমরা প্রথমে বলেছি যে স্যার এরকম পরিবেশে তো আমরা মানে চাই না বোঝা যাচ্ছে আমাদের। যে আপনারা সাতক্ষীরা মেডিকেল কলেজের ইন্টার্নরা যারা আছেন তারা প্রশাসনের সুদৃষ্টি পাননি বা যতটুকু মনোযোগ আপনাদের প্রতি দেওয়া এমনকি সব থেকে সেটা কষ্টের আপনারা বিষয়, পাচ্ছেন না। বিপ্লব ভাই, সব থেকে কষ্টের বিষয় হচ্ছে আমরা 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 যুবক, আমরা দেশের জন্য যে কোনো স্যাক্রিফাইস করতে রাজি আছি, কিন্তু এটা তো কোনো ওয়ে না, এটা তো কোনো সিস্টেম না, বা এটা কোনো কথাও না। আমরা না খেয়ে কি সারাদিন রাত কাটাতে পারি? এটা কোনো কথা হতে পারে? আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদেরকে এমন এমন কথা বলা হয়, এমন এমন প্রেশারাইজ করা হয়, যেটা খুবই প্যাথেটিক, যেটা আমাদের সিনিয়রদের থেকে আমরা আশা করি না। ডিজিএফআই, এনএসআই, এই ধরনের কথা আমরা কারো থেকে আসলে আশা করি না, বা এই ধরনের কথা শুনবো বলে আমরা ভাবি না। আমাদের নিয়ে যদি না ভাবে, তাহলে আমাদেরকে এভাবে নেওয়ার কি দরকার? খাবার না দিতে পারলে, বা সব সুযোগ সুবিধা যদি না দিতে ডক্টর পারে। আমিনুল, আমরা চেষ্টা করব পরে আপনার সাথে আবার কানেক্টেড হওয়ার। আমরা এ ব্যাপারটা জেনে আসলে খুবই দুঃখ প্রকাশ করছি যে এই ধরনের সিচুয়েশন আমাদের কর্তৃপক্ষ যদি আমাদের প্রতি যত্নশীল না হয়, তাহলে আমরা আমাদের চিকিৎসকদের কাছ থেকে কিভাবে সেরাটা বের করে আনবো। তো আমাদের সাথে কিন্তু করোনা পজিটিভ কয়েকজন ডক্টর যুক্ত রয়েছেন। এখানে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটালে অনারারি মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন ডক্টর সাদিয়া রহমান। উনি টেস্ট করার পরে করোনা পজিটিভ এসেছে, উনি বর্তমানে সুস্থ আছেন, আমাদের সাথে কানেক্টেড আছেন। ডক্টর সাদিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সাদিয়া, আপনি এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি ভাইয়া এখন। আচ্ছা, আপনার করোনা পজিটিভ এসেছে আজকে কততম দিন? পজিটিভ আসার আজকে আমার 12তম দিন চলছে আর কি ভাইয়া। আপনার কোনো রকম কমপ্লিকেশন বা মানে সিভিয়ার কোনো সিম্পটম কোনো পর্যন্ত ডেভেলপ আমার করেনি? কিছু মাইল্ড সিমটম, হ্যাঁ ভাইয়া, মাইল্ড সিমটম ছিল কিছু। যেমন আমার একটু জ্বর ছিল, হালকা গলা ব্যথা ছিল। এখন আল্লাহর রহমতে ভালো আছি, কোনো সমস্যা নেই। আপনি কিভাবে মানে এক্সপোজার হিস্ট্রিটা আপনার কি জানা আছে, যে কিভাবে আপনি করোনা রোগীর সংস্পর্শে আসলেন বা কিভাবে পজিটিভ হলেন? হ্যাঁ ভাইয়া, আমি এটা ইতিমধ্যে সবাই জানে মিডিয়ার কল্যাণে, যে গত 11ই এপ্রিল আসলে একটা রোগী, তিনি আসলে নারায়ণগঞ্জ থেকে আসছিলেন। তথ্য গোপন করে আমাদের এখানে তিনি চিকিৎসা সেবা নিয়েছিলেন। আচ্ছা, বাঁধারিপুর বলেছিলেন, এই ঘটনাটা মনে হয় আমরা দেখেছিলাম। উনি বলেছিলেন যে ওনার বাসা বাঁধারিপুর, কিন্তু ওটি শেষ হওয়ার পরে মানে জানা যায় যে উনি নারায়ণগঞ্জ থেকে আসেন। কয়জন চিকিৎসক আসলে পজিটিভ হয়েছিল এই ঘটনাটাতে? ওনার ওই ঘটনা থেকে আমরা মোট 11 জন, সার্জারি বিভাগের মোট 11 জন চিকিৎসক আক্রান্ত হয়েছিলাম। তার মধ্যে হচ্ছে 2টা ইউনিটের ডাক্তাররা আছেন এবং অ্যানেস্থেসিয়ার যারা ছিলেন তারা আছেন, এবং নার্স সহ মোট আমরা 11 জন। ডক্টর সাদিয়া, আপনি তো অনারারি চিকিৎসক হিসেবে কাজ করছেন, ট্রেনিং করছেন, তো এই ব্যাপারে আপনাদের দায় দায়িত্ব নেয়ার ব্যাপারে আপনাদের যে কর্তৃপক্ষ, পরিচালক বা অন্যান্য যারা রয়েছেন, তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আপনারা কি সেটাতে সন্তুষ্ট? আচ্ছা, আজকে আপনি 12তম দিনে আছেন, আপনি কিন্তু এমনও হতে পারতো যে 12তম দিনে আপনার কমপ্লিকেশন ডেভেলপ করতে পারতো, আপনার আরো উন্নত চিকিৎসার প্রয়োজন হতো। তো সেক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো প্রস্তুতি আছে কিনা বা কোনো প্রতিশ্রুতি আপনাদের প্রতি দেওয়া আছে কিনা? আচ্ছা, আমি যেদিন আক্রান্ত হয়েছি সেই দিনটা ছিল আর কি মিডফোর্ডের চিকিৎসক আক্রান্তের দ্বিতীয় দিন। মানে অপারেশনটা হয়েছিল তার পরের দিন, অপারেশন যে ডাক্তার ভাইয়ারা করেছিলেন ওনাদের রিপোর্ট আসার পরে আমরা যেহেতু পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ফলো আপ দিয়েছিলাম পেশেন্টটার, তো তারপরের দিন হচ্ছে আমরা আক্রান্ত হই, দ্বিতীয় দিন। তো সেই পর্যন্ত আসলে যারা আক্রান্ত হয়েছেন তাদের ব্যাপারের কোনো ব্যবস্থা সেরকম নেওয়া হয়নি। আমি কোথায় থাকবো সেটারও কোনো ঠিক ছিল না। আমার বাসায় যেহেতু বাবা মা অনেক অসুস্থ ছিল, এবং তাদের আসলে আমি সেরকম কোনো ব্যবস্থা নিতে দেখিনি যে আমার কোথায়, আমি আইসোলেশনে কোথায় থাকবো বা আমার কমপ্লিকেশন ডেভেলপ করলে কোথায় থাকবো। সাদিয়া, আমরা কিন্তু একটা চিঠি দেখেছিলাম, আপনাদের প্রাক্তন পরিচালক, আগে যিনি ছিলেন উনি বদলি হয়ে গিয়েছেন আমরা জেনেছি, যে নিজ উদ্যোগে প্রোটেক্টিভ ইকুইপমেন্টস এবং মাস্কের ব্যবস্থা করে নিতে চিকিৎসকদের, এরকম একটা অবস্থা আমরা দেখেছিলাম। তার মানে কি যথেষ্ট পরিমাণ প্রোটেক্টিভ ইকুইপমেন্টস আপনাদের ওখানে সাপ্লাই ছিল না? হ্যাঁ, সত্যি কথা বলতে ছিল না, এখনো আমি বলবো না যে আছে। আমি যেদিন আক্রান্ত হয়েছি সেদিন পর্যন্ত আমি মানে সেরকম কোনো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পাইনি।
যে লুজ গ্লাভস আমরা ইউজ করি সেই লুজ গ্লাভসটা একদমই মানে পলিভিনাইল গ্লাভস, কোনো স্টেরাইল গ্লাভস না। গগলস বা আপনার মাস্ক হচ্ছে সার্জিক্যাল মাস্ক। আমি এখনো পর্যন্ত N95 মাস্ক আমার চোখে দেখি নাই হাসপাতালে। তো এখনো পর্যন্ত কিন্তু সেরকম ভাবে পিপি আসেনি, সত্যি কথা যেটা। আচ্ছা, ধন্যবাদ ডক্টর সাদিয়া। আমি এখন একটু ফিরে যাব ডক্টর আহমেদ সামির কাছে। সামি শুনতে পাচ্ছেন? ডক্টর সামি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমাকে শোনা যাচ্ছে? ডক্টর সাদিয়া যে কথাটা বললেন এই ব্যাপারে ডক্টর আরিফ মুর্শেদ খান এবং ডক্টর আহমেদ সামি খুব সংক্ষেপে একটু মূল্যায়ন করবেন যে আমাদের কর্তৃপক্ষরা, আমাদের 3 জন ইন্টার্ন চিকিৎসক এবং একজন এইচএমও যে অভিজ্ঞতার কথা বললেন, এগুলো জানার পরে আসলে আমরা যে ইন্সপিরেশন সেটা কিন্তু ধরে রাখতে পারি না। তো এই ব্যাপারটা যদি আপনারা খুব সংক্ষেপে একটু বলেন, আমাদের আরো অনেক চিকিৎসক রয়েছেন যারা কথা বলার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, অবশ্যই ডাক্তার বিপ্লব, আমি জানাতে যাচ্ছি যে ইন্টার্ন ডাক্তারদের নিয়ে কিন্তু একটা ছেলে খেলা আগে থেকেই চলে, যে তারা কলেজের অংশ না, তারা হসপিটালের অংশ। তারা কিন্তু কলেজের অংশ হিসাবে হসপিটালে সার্ভিস দেয়। এই কারণে সহজে হসপিটাল কর্তৃপক্ষরা ইন্টার্ন চিকিৎসকদের যে কোনো ধরনের অসুবিধা এড়িয়ে যাওয়ার একটা মানে সহজ কথা দায় বর্তানো, যেটা আপনারা বলতে দায় বর্তানোর বিষয়টা খুব সহজে ধরিয়ে যেতে পারেন যে তোমাদের তো কলেজ থেকে দেখা হবে, তো আমাদের দেখতে হবে হসপিটাল স্টাফ এবং পেশেন্টদের। তো এই বিষয়টা সম্ভবত ওখানেও ঘটছে, যেটা মোটেও এই জরুরি অবস্থায় কাম্য নয়। জরুরি অবস্থায় কাম্য যেটা ছিল সেটা হচ্ছে সমন্বয়। এবং অবশ্যই এই চিকিৎসকরা যারা অতি নবীন বর্তমান চিকিৎসকরা, আপনি জানেন কিন্তু ডাক্তার বিপ্লব কয়েকদিন হয়েছে জয়েন করেছে, এবং আমি যতজনের সাথে কথা বলেছি কেউ এখন পর্যন্ত মানে এই ধরনের করোনা সিচুয়েশন সামলানোর যে ট্রেনিং, এমনকি পিপি তে কয়টা ইকুইপমেন্ট থাকে, কিভাবে ডনিং ডফিং করতে হয়, অ্যাকচুয়ালি কারো প্র্যাকটিক্যাল কোনো আইডিয়াই নাই। দেখছি যে একটা গাউন দিয়ে পিপি বলা হচ্ছে, কিন্তু একটা গাউন কিন্তু শুধু পিপি নয়, একটা পিপির আরো অনেক এক্স্যাক্টলি এই ধারণাটা আমাদের চিকিৎসকদের মধ্যে এখন পর্যন্ত কোনো সমন্বয় করা হয় নাই যাতে এই ইন্টার্নি চিকিৎসকগুলো সুরক্ষিত থাকতে পারে। আর খাবারের ব্যাপারটা শুনে আসলে আমি আর কথা বলতে পারতেছি না, মানে কি বলবো, এটা একটা মানবিকতার বিষয়। কিন্তু দুঃখজনক বিষয়, যিনি এই অমানবিক কাজগুলো করছেন তিনিও কিন্তু একজন চিকিৎসক। বিভিন্ন মেডিকেলের পরিচালকরা কিন্তু চিকিৎসক। তারা যদি এই ধরনের কথাগুলো বলেন, সমন্বয়হীনতা আছে আমি জানি, কিন্তু সমাধানের জন্য তারা পথ না খোঁজেন, এই জুনিয়র চিকিৎসকগুলোকে ফ্রন্ট লাইন ঠেলে দেন। এবং যারা অনারারি, আমি তাকে চিনি পার্সোনালি, এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজ কিন্তু খুব ভার্নারেবল একটা জায়গা। আপনি যদি মেডিকেল কলেজগুলোর গঠন চিন্তা করেন, স্ট্রাকচার চিন্তা করেন, এই বিল্ডিংটা অনেক পুরনো এবং উনি যে বিল্ডিং এ কাজ করে, এই ধরনের গাদাগাদি আমি কোনো মানে গভর্নমেন্ট হাসপাতালে দেখিনি। তারা কিন্তু খুব ভার্নারেবল এনভায়রনমেন্টের মধ্যে কাজ করছেন। এবং আমি আরো অবাক হয়েছি, এই বিল্ডিং, এই সলিমুল্লাহ মেডিকেল কলেজকে নাকি করোনা ডেডিকেটেড হাসপাতাল করবে। এখানে যে এয়ারের, আপনারা জানেন একটা এয়ার ফ্লো কিন্তু একটা নির্দিষ্ট রেটে হতে হয়। এখানে এয়ার ফ্লো, আমি নিজে কাজ করেছি সলিমুল্লাহ মেডিকেল কলেজে, এয়ার ফ্লো এখানে মেনটেন করা যাবে না পুরান বিল্ডিং এ। অর্থাৎ আক্রান্ত হওয়ার হার কিন্তু এখানে অনেক বেশি যদি কোনো আক্রান্ত চিকিৎসক অথবা রোগী থাকেন, এবং রোগী ক্রস কন্টামিনেশনও বেশি হবে। আমি জানি না এই বিষয়গুলো কি এই জুনিয়রদের মানে আমাদের লেভেলে কেন কথা বলতে হচ্ছে, এইগুলা কি কর্তৃপক্ষ দেখেন? আরেকটা বিষয়, আপনি ডক্টর বিপ্লব, একটা ছোট বিষয় আমি বলে শেষ করতে যাচ্ছি। ওই যে পরিচালকের কথা বলেন যিনি বদলি হয়েছেন, তার নামেও কিন্তু জুনিয়র চিকিৎসকরা বলেন বিভিন্ন জায়গায় কিন্তু অনেক অপব্যাখ্যা করা হয়েছে তার একটা পত্র নিয়ে, যে আমি মাস্ক দিতে পারছি না। উনি যখন দেখেছিলেন যে পিপি গুলো মানসম্মত নয় এবং এগুলোতে চিকিৎসকরা আক্রান্ত হয়ে যেতে পারেন, তখন কিন্তু উনি বলেছিলেন নিজেরটা নিজের ব্যবস্থা করো। কারণ তুমি যদি এই জিনিসগুলো পড়ো, এ সেন্স অফ ফলস প্রোটেকশন, যে আই এম প্রোটেক্টেড বাট ইউ আর অ্যাকচুয়ালি নট প্রোটেক্টেড, সো ইউ আর মোর ডেঞ্জারাস দেন প্রোটেক্টেড। তো এই জিনিসটা যখন উনি বলেছেন, আমরা দেখেছি ওনার সাথে কিন্তু আসলে ভেরি ডেঞ্জারাস স্প্রেডার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হ্যাঁ, তো উনি কিন্তু এজন্যই বলেছিলেন যে অন্তত নিজের প্রোটেকশনটা যদি সে মানে একটা চিকিৎসক নিজেও দিত, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাটা এই মানে এই সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা অন্য কোথাও হয়তো হতো না। এখন এটা বলা মুশকিল কি হয়েছে, কেন হয়েছে, যদিও রোগী হিস্ট্রি গোপন করেছে, কিন্তু এখানে পিপিই কি দায়ী নয় যে চিকিৎসকরা অ্যাটেন্ড করেছে, তাদের ট্রেনিং এর অভাব ছিল এবং মানসম্মত পিপিই ছিল না, এই কারণগুলো। এবং তার আরেকটা বিশাল কারণ হচ্ছে এই স্ট্রাকচারাল যে অর্গানাইজেশন, এটাও মানসম্মত নয়। আমি আরেকটু অ্যাড করতে চাই। আসলে ওই মেহেদী, মানে আমি তো আসলে খুব দুঃখ পেলাম যে এই যে আমাদের ইন্টার্ন ডক্টর ডক্টর সাদিয়া মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, খুব সংক্ষেপে। এখন পর্যন্ত, আজকে পর্যন্ত, মানে আজকে পাওয়া রিপোর্ট পর্যন্ত আমাদের মেডিকেলে কিন্তু আক্রান্ত 30 জন, তার মধ্যে মেডিসিন, সার্জারি এবং গাইনি বিভাগের সব ডাক্তাররাই আছেন।
তো ইতিমধ্যে আর কি আমাদের কর্তৃপক্ষ থেকে ব্যবস্থা না নেওয়া হলেও আমাদের নিজস্ব ইউনিট, মানে আমাদের ইউনিট প্রধান, আমাদের যে সিনিয়ররা আছেন, আমাদের হচ্ছে শিক্ষক সমিতি এবং ইন্টার্ন চিকিৎসক পরিষদ, এই সবাই মিলে আসলে আমাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা আপাতত করেছে। এটা আমি একটু বলতে চাচ্ছি যে এই ব্যবস্থাটা হয়েছে, কিন্তু সেটা কিন্তু মানে পার্মানেন্ট না। কার মানে ব্যবস্থা আমাদের করেছে? আপনাদের কি কোনো হোটেল রিকুইজিশন দিয়ে এখানে ব্যবস্থা করেছে? না আমাদের হাসপাতালে ইন্টার্নি যে হোস্টেল আছে এবং ছাত্রী যে হোস্টেল আছে, সেখানে যারা আপাতত আক্রান্ত হয়েছে ইন্টার্নি যারা, তাদের জন্য আর কি সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাহলে মানে সুস্থ যে ইন্টার্ন যারা পজিটিভ নয় তাদের জন্য কি এটা একটু রিস্কি হয়ে যায় না একই বিল্ডিং এ থাকাটা? অবশ্যই রিস্কি হয়ে যায়, এবং আপনি এবার জেনে থাকবেন যেহেতু আগে খাবার কোনো এই ব্যাপারে ব্যবস্থা ডক্টর ছিল আরিফ না। স্যারের আমরা একটু কথা শুনি। ডক্টর সাদিয়া, পরে আবার আপনার কাছে আসবো। যে একই বিল্ডিং এ যে তাদের রাখার যে সিদ্ধান্ত, অথচ এটা কিন্তু উচিত ছিল যে একটা হোটেল বা দুইটা হোটেল রিকুইজিশন দিয়ে তারপরে সেখানে চিকিৎসকদের যারা ডিউটি করেন, করোনা আইসোলেটেড ওয়ার্ডে যারা ডিউটি করেন বা যারা করোনা ইনফেক্টেড তাদেরকে আইসোলেটেড করে রাখার একটা ব্যবস্থা করার কথা কিন্তু গাইডলাইনেই বলা আছে। তো এই ব্যাপারটা কেন হচ্ছে না ডক্টর আরিফ? এইটা তো আসলে মেহেদি বুঝতেই পারছেন যে পুরো বিষয়টাই হচ্ছে একটা মানে ল্যাক অফ কি বলা যায়, মানে প্রিপারেশন এন্ড এভরিথিং দ্যাট ইজ রিলেটিং টু অল দিস থিংস। আর এখানে তো আমি বলবো যে হোটেলে রেখে তাদের কাছ থেকে সেবা নেওয়ার চেয়ে বড় কথা হচ্ছে আগে যে ইন্টার্ন ডক্টর বললেন যে তাদের প্রতি যে মানে অনেকটা দুর্ব্যবহারই করা হচ্ছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি প্যাথেটিক এন্ড আন্ডার নো সার্কামস্ট্যান্সেস দ্যাট ক্যান বি অ্যালাউড। এখন যে সমস্যাটা আমরা সবচেয়ে বড় ট্রেজেডি যেটা, যে আমাদের এই জি ডক্টর আরিফ, ডক্টর আরিফ মুর্শিদ খান, আপনার মাইক্রোফোনে মনে হয় একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা ডক্টর আরিফ, আমি আপনার কাছে আবার পরে আসবো। আমি একটু পরবর্তীতে আমাদের চিকিৎসক যারা অপেক্ষা করছেন কথা বলার জন্য তাদের ওখানে যাচ্ছি। আমি ডক্টর আরিফ মুর্শিদ খানের কাছে আবার আসবো। ফরিদপুর জেলার মেডিকেল অফিসার অফ সিভিল সার্জন, আমাদের বিভিন্ন জেলা থেকে কিছু চিকিৎসক আছেন যারা 39 BCS এ জয়েন করেছিলেন, তাদের মধ্যে কয়েকজনকে আমি একটু যুক্ত করছি। ডক্টর নাসিম উদ্দিন, মেডিকেল অফিসার সিভিল সার্জন ফরিদপুর। ডক্টর নাসিম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। ডক্টর নাসিম, আপনি যদি ফরিদপুরের কন্ডিশনটা আমাকে একটু বলতেন। আপনি তো একটা প্রশাসনিক দায়িত্ব পালন করছেন সিভিল সার্জন স্যারের মেডিকেল অফিসার হিসেবে, তো ফরিদপুরের টোটাল অবস্থাটা আপনার ম্যানেজমেন্টটা আপনার জানা থাকার কথা। আপনি যদি একটু কাইন্ডলি খুব সংক্ষেপে 2 মিনিটে আমাদেরকে একটু ফরিদপুরের অবস্থাটা জানাতেন। ধন্যবাদ ডক্টর মেহেদী হাসান বিপ্লব, ধন্যবাদ ডক্টর টিভিকে। বিপ্লব ভাই, ডক্টর বিপ্লব, আমি আপনার থেকে একটু সময় বেশি চেয়ে নিচ্ছি। জি বলেন ডক্টর নাসিম। আপনি আমাকে একটু বলতে দেন। শিওর। 5 মিনিট। আচ্ছা, এখানে অনেকগুলো কথা উঠে এসেছে। আমি যদি আমার প্রশাসনিক 8 তারিখ থেকে যেগুলো দেখেছি সেগুলো বলতে পারি, আমার মনে হয় একটু ভালো হবে। জি বলুন। আমরা ফার্স্ট কেস ডিটেকশন হয় আমাদের 8 মার্চ। 8 মার্চ থেকে আমাদের লকডাউন হয় হচ্ছে 26 মার্চ, আর আমাদের মুজিব বর্ষ ছিল 17 মার্চ। এই আমি 8 মার্চ থেকে 17 মার্চ পর্যন্ত আমি আমাদের যে অফিসে বেশিরভাগ চিঠি মুজিব বর্ষ নিয়ে দেখেছি। যদিও এটা স্বাস্থ্য বিভাগ ছিল, মুজিব বর্ষ আর অনেকে পালন করতে পারতো। করোনার বিষয় গুরুত্বটা সেই সময়ে কম ছিল। ডিটেকশন হয়েছে আমাদের 8 মার্চ। 8 মার্চ থেকে 17 মার্চ কোন ধরনের আমাদের একটি মাত্র ট্রেনিং হয়েছিল 12 তারিখে সুজায়ামো সিএস এর বিভিন্ন জেলার কিভাবে পিপিই করতে হয় বা কিভাবে কেসগুলো হ্যান্ডেল করতে হবে। এই 8 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত স্যাম্পল কালেকশন, পিপি যে পরিধান বা সে মাস লেভেলে পিপি পরিধানের ট্রেনিং, এইগুলোর সম্বন্ধে কোনো ধরনের কোনো ট্রেনিং হয়নি। আরেকটা জিনিস যদি আমরা দেখি যে চীন থেকে আমাদের যখন আমি ডিএমএ ও সাতদেরকে এখানে ডক্টর আহমেদ সামি আছেন, ওনাকে আমি একটু বলতে চাই যেহেতু উনি ডিএমএ থেকে বলছেন যে যখন স্বাস্থ্য অধিদপ্তর হোম কোয়ারেন্টাইন নামক একটা আজব জিনিস মানে আমাদের দেশের উপর বর্তালো, তখন কিন্তু আমাদের বিএমএ বা সাথীদের কোনো রোল আমি দেখতে পাইনি।
কারণ এই চীন থেকে যখন আমাদের 300 ছাত্র আসলো এবং তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হলো, তখন কিন্তু আমাদের দেশে করোনাটা স্প্রেড করে নাই, কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের এটা ফলাফল ছিল। কিন্তু যখন ইতালি বা অন্যান্য দেশ থেকে আমাদের রোগীগুলো আসলো, আমাদের ডক্টররা ভালো করেই জানেন এই করোনা হচ্ছে হেলদি পিরিয়ড, মানে ইনকিউবেশন পিরিয়ডে ছড়াতে পারে। তো সে যখন এয়ারপোর্টে নামবে, এয়ারপোর্ট থেকে বাসাতে যাবে, স্বাভাবিকভাবেই তখন কিন্তু এই রোগটা সবার মধ্যে ছড়াবে। তো ওই সময় আমাদের যে লিডারশিপের প্রবলেম, সেই লিডারশিপ কোনো কিছু করে। তার পরবর্তীতে আমাদের যে আইডিসিআর যে রোলটা প্লে করলো, টেস্টটা তার মধ্যে সীমাবদ্ধ রাখলো, হ্যাঁ, এবং সে হচ্ছে শুধুমাত্র অনন্য জায়গায় তার পাশে আইপিএইচ, আইসিডিডিআরবি এবং বিভিন্ন মানে স্বাস্থ্য রিলেটেড প্রতিষ্ঠান ব্যতীত অনন্য জায়গায় পিসিআর ল্যাব ছিল। কিন্তু আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মানে ইচ্ছা না থাকার কারণে কিন্তু ওই যে ব্যাপারগুলো, ওই ল্যাবগুলো এসে হয়নি। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের পরে সংখ্যা বাড়ানো হয়েছে। তারপরে আমাদের হচ্ছে নমুনা সংগ্রহের জন্য যখন উপজেলায় আদেশ করা হয়, তখন সেই নমুনা সংগ্রহে একটা পয়েন্ট ছিল N95 মাস্কের কথা। N95 মাস্ক লাগবে নমুনা সংগ্রহের জন্য, এবং হচ্ছে সোয়াব স্টিক লাগবে। কিন্তু সেই চিঠি আসার 5 দিন পর পর্যন্ত যে সরঞ্জামাদির কথা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে, সেগুলা কিন্তু আমরা পাইনি। দ্যাট মিনস সোয়াব স্টিক বা বিটিএম, ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া বা স্যাম্পল যারা কালেকশন করবেন, এত ঝুঁকিপূর্ণ কাজ N95, তারাও কিন্তু সেটা পায়নি। তারপরের একটা জিনিস, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখলাম যে হাসপাতাল করা হলো, কোভিড হাসপাতাল, নন কোভিড হাসপাতাল। যখন দেখলাম যে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, তখন কোভিড নন কোভিড এর আমি কিছু দেখি না। ওই আমাদের এক ভাই বলছেন, ডক্টর নিহার, যে প্রত্যেকটা পেশেন্টকে আমাদের করোনা ধরে দেখতে হবে। তো সেটাই যদি হয়, তাহলে তো আমাদের প্রত্যেকের ঝুঁকিটাই সরকারের দেখা উচিত। এখানে কোভিড হাসপাতালে কে কাজ করলো, তাদের জন্য ঝুঁকি দেখছে প্রণোদনা। আর আমি একটু যোগ করি, এখনো পর্যন্ত কিন্তু আমরা কোভিড ডেডিকেটেড হসপিটালের চেয়ে কোভিড হসপিটালে কাজ করছে না এমন চিকিৎসকদেরকে বেশি পজিটিভ হতে দেখছি। না, আমি সেটাই বলতেছি। তো আমাদের তো এরকম কিছু করার নেই, বরঞ্চ আমি রাষ্ট্রপক্ষের কাছে তার দাবি করব যে আমাদের এই যে তালিকা করে অপমান করা, এটা বন্ধ করা, যে ঝুঁকি ভাতা বা প্রণোদনা আমাদের প্রয়োজন নেই। আমি শুধু এতটুকু দাবি করবো, আমরা চিকিৎসকরা যদি এই প্রয়োজনে অসুস্থ হই, তাহলে হচ্ছে আমাদের যে চিকিৎসার দায়িত্বটা স্বাস্থ্যের, সেটা সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষ নিবে। এবং যদি কেউ মারা যায়, আমাদের স্বাস্থ্যকর্মী, ডক্টর ইনক্লুডিং নার্স, সুইপার এন্ড এভরিওয়ান, তাদের জীবন বীমা, যেহেতু তাদের পরিবারের একজন লোক চলে যাবে, যদি একটা বীমার ব্যবস্থা করা হয়, সেটা আমার মনে হয় ভালো। কারণ সরকারি চিকিৎসককে একটা প্রণোদনার কথা বলে একটা বৃহৎ অংশ বেসরকারি চিকিৎসককে একটা লজ্জাজনক পরিস্থিতিতে ফেলা, এবং সরকারি চিকিৎসকের অনেকেই আরো লজ্জাজনক পরিস্থিতিতে পড়ছে যে যারা কোভিড হাসপাতালে কাজ করবে তারা। আমি আর একটু যোগ করতে চাই, একটু যদি আপনি আমাকে সময় দেন। যে ডক্টর নাসিম, আমরা অলরেডি দেখেছি আমাদের একজন সিনিয়র কর্মকর্তা অলরেডি বলেছেন, কোন চিকিৎসক কোভিড পজিটিভ হলে খতিয়ে দেখা হবে তিনি হসপিটাল থেকে কোভিড আক্রান্ত হয়েছেন নাকি অন্য কোথাও। কিন্তু লজ্জাজনক একজন চিকিৎসক হিসেবে আমাদের সবার জন্য। আমি 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 আর অল্প একটু সময় নিব, আমার কিছু পয়েন্ট করা আছে। আবাসন, খাবার, যাতায়াত, নিরাপত্তা। আমি যাতায়াতের ব্যাপারটা বলি। আমাদের যাতায়াতের বিষয়ে প্রথম লকডাউন মিনস আপনি কোনো গাড়ি ঘোড়া পাবেন না, কিন্তু কোভিড নন কোভিড নেই, যে স্বাস্থ্যকর্মী কাজ করবে তাদেরকে ট্রান্সপোর্ট দেওয়ার কথা। দুঃখজনক হলেও গাড়ি রিকুইজিশন করা যায়, কিন্তু তেল খরচ কোথা থেকে দিবে? শুধুমাত্র এইটুক বিষয়ের জন্য আমরা কিন্তু গাড়ি ব্যবহার করতে পারি না। এর অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের কোনো ইমার্জেন্সি বাজেট নাই। আমাদের যখন স্বাস্থ্যকর্তারা কাজ করতে যায়, তখন তাদের দেখে যে তাদের বাজেট নাই। প্রধানমন্ত্রী 72,750 কোটি টাকা, দুঃখজনক করোনা মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী অলরেডি 72,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন, কিন্তু চিকিৎসকদের আনা নেওয়ার জন্য গাড়িতে তেল খরচের বাজেট আমরা পাচ্ছি না। এ লজ্জা রাখার আসলে আমাদের জায়গা নেই। এর কারণ হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নাকি তাদের অনুমোদন নিতে হবে। তারা তাদের কাছে কোনো মানে ইমার্জেন্সি ব্যালেন্স তাদের না। সেক্ষেত্রে পুলিশ এবং প্রশাসনের যানবাহনের ক্ষেত্রে কিন্তু
জ্বালানি খরচের কোনো অভাব হচ্ছে না চিকিৎসকদের জন্য। না, আসলে জ্বালানি আমি খরচের মনে অভাব করি হচ্ছে যে এটা কেন? তারা ম্যানেজ করতে পেরেছে। তারা ম্যানেজ করতে পেরেছে এবং তারা সবসময় তাদের এই গাড়ি ঘোড়ার ব্যাপারে সবসময় সচেতন ছিল এবং তারা আগে থেকে এরকম প্রিপেয়ার। আমরা আসলে আমাদের দাবি দেওয়া নাই, আমাদের মনে হয় প্রত্যেকের গাড়ি আছে, আমাদের যাতায়াতের প্রয়োজন নাই, এই জন্য হয়তো আমাদের এই কারো ট্রান্সপোর্টের দরকার হয় না। এবং আমাদের যারা সিনিয়র লেভেল আছেন তারা জুনিয়রদের জন্য চায়। অনেক অনেক মেডিকেল কলেজে একটা বাসও থাকে না, ঘুরতে যাবে বা কোথাও ঘুরতে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি একটু ইন্টার্ন যে একজন আমাদের বললো খাবারের ব্যাপারটা, একটা জিনিস দেখেন, আমি যেটা বললাম যে ইমার্জেন্সি ব্যালেন্স নাই, একটা চিঠি আসছিল যে আমাদের খাবারের জন্য টাকা দেওয়া হবে, কিন্তু আমাদের স্বাস্থ্যকর্তারা ভয় পান এই টাকাটা বাজেটটা আসবে কিনা। অলরেডি চলে এসেছে, হ্যাঁ, বাজেট প্রত্যেকটা হাসপাতালে দিয়ে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে ইন্টার্নদেরকে তারা ইনক্লুড করে না। তো আমি মনে করি যদি আন্তরিকতা থাকতো সকল ইন্টার্নকে নিয়ে, তারা তাদের কাছ থেকে টাকা নিয়ে হলেও বা নিজেরা সিনিয়র চিকিৎসকরা টাকা নিয়ে হলেও একজন বাবুর্চি রেখে তাদেরকে খাবারের ডক্টর নাসির, আমি একটু ইন্টারফেয়ার করি। আমরা সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার সাথে কিন্তু অনেক বেসরকারি চিকিৎসক জড়িত, যেমন অনারারি ডক্টর হিসেবে যারা কাজ করেন, কোর্স রেসিডেন্সি বা নন রেসিডেন্সি বা ডিপ্লোমা কোর্সে যারা কাজ করেন, এবং অসংখ্য ইন্টার্ন চিকিৎসক যারা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ওয়ার্কফোর্স হিসেবে কাজ করেন। এদেরকে বাদ দিলে কিন্তু এই হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা ব্যবস্থা চালিয়ে নেওয়াটা খুব ডিফিকাল্ট। তাহলে সরকারের যে উদাসীনতা এই অংশটার প্রতি, এটার ব্যাপারে আমাদের আসলে কথা বলার সময় এসেছে। আমরা প্রত্যেকটা চিকিৎসকের জন্য নিরাপত্তা চাই এবং এই সুযোগ সুবিধাগুলো সমানভাবেই চাই। আমাদের দাবি আজকে থেকে এটাই হওয়া উচিত এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এই কথাগুলি বলতে চাই। হ্যাঁ নাসির। লকডাউনের ব্যাপারটা আমাদের ফরিদপুরে নগরকান্দায় আমরা যখন প্রথম কেস ডিটেকশন করলাম, সেটা মেবি আমরা হচ্ছে 6 থেকে 7 এপ্রিল, অনেক পরে। তো 26 মার্চ আমরা জানি লকডাউন হয়েছে, কিন্তু তারপরেও আমাদের কিন্তু নারায়ণগঞ্জ থেকে, যেমন একটু আগেও আমার ওই এক বোন, ইন্টার্ন বোন বললেন 11 এপ্রিল মাদারীপুর বা নারায়ণগঞ্জ থেকে রোগীটা আমাদের এখানে। তাহলে লকডাউন কি আসলেই কার্যকর হচ্ছে? আমার তো মনে হয় যে আমরা শুধু মুখে মুখে লকডাউন বলে গেছি, আমরা এখনো লকডাউন করতে পারিনি। আচ্ছা, আমি মনে হয় একটু বেশি বলে ফেলছি। নাসির, ধন্যবাদ আপনাকে। আমি আসলে আমাদের অনেক চিকিৎসক কথা বলার জন্য অপেক্ষা করছেন। আমাদের একজন চিকিৎসক নীলফামারী থেকে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা আছেন। উনি করোনা পজিটিভ ছিলেন, তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছিল এবং আমরা জানি তার জন্য সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সম্ভবত করা সম্ভব হয়নি, তার জন্য প্রাইভেটলি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় এবং অন্যান্য অনেক চিকিৎসকের সহযোগিতায় তাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং আল্লাহর রহমতে উনি এখন সুস্থ আছেন, অলরেডি উনি রিকভার করেছেন। ডক্টর অনিক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর অনিক কানেক্টেড আছেন? ডক্টর অনিক বিন রহমান নীলফামারী, অনেক সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে আমরা একটু কথা বলতে চাই। পটুয়াখালীর কলাপাড়া থেকে আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর অনুপ সরকার, আমার মেডিকেলের জুনিয়র 42তম ব্যাচের ডক্টর অনুপ সরকার। এর আগে কথা বলে গেলেন যিনি ডক্টর নাসিম, উনি শেরেবাংলা মেডিকেল কলেজে ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি ছিলেন, অনুপ সরকার সেক্রেটারি ছিলেন। ডক্টর অনুপ সরকার, কলাপাড়ায় আপনি কাজ করছেন পটুয়াখালীতে, এবং আমি জানি যে আপনাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে উপজেলা থেকে এসে পটুয়াখালী মেডিকেল কলেজে কাজ করতে হয়। তো এই ব্যাপারে আপনার ট্রান্সপোর্ট সুবিধা থেকে সবকিছু কি আপনি ঠিক মতো আপনার স্বাস্থ্য প্রশাসনের কাছ থেকে পাচ্ছেন? ধন্যবাদ ডাক্তার বিপ্লব। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ডক্টর অনুপ, আপনি বলেন। আমি প্রথমে একটা কোশ্চেন করব যে আমরা সবসময় বলতেছি যে যোদ্ধা, এই যোদ্ধা শব্দটার সাথে আমি একটু মানে এই জিনিসটা সম্পর্কে আমি একটু কথা বলবো যে যোদ্ধা আমরা কাদের বলবো। যুদ্ধ করার জন্য তো আমাদের অন্তত মিনিমাম ট্রেনিং এর প্রয়োজন আছে, তারপরে হাতিয়ারের প্রয়োজন আছে। আমরা যেমনটা দেখেছি যে 71 সালে আমরা মুক্তিযুদ্ধেও কিন্তু আমাদের ট্রেনিং এর ব্যবস্থা ছিল বা অনেক কিছু ছিল, তারপরও আমরা করতে পেরেছি। কিন্তু আমাদের এখন কিন্তু এই যে করোনা পরিস্থিতিতে সেরকম কোনো ট্রেনিং বা মিনিমাম কোনো নলেজ বলতে গেলে যথেষ্ট স্বল্পতা আছে। বিশেষ করে আপনি দেখবেন যে আমরা কিভাবে হ্যান্ড ওয়াশ করতে হয় এই জিনিসটা অনেক ডক্টররাই জানে না।
বিশেষ করে যারা সার্জারিতে কাজ করে এর বাইরে অনেকেই এই জিনিসটা সম্পর্কে জানে না, এবং এর ফলে কিন্তু অনেক ডাক্তার আক্রান্ত হচ্ছে। এবং আপনি একটা জিনিস বললেন যে অ্যাম্বুলেন্সের মানে ট্রান্সপোর্টের বিষয়টা, আমরা আপনার উপজেলা হেলথ কমপ্লেক্সের যে ইউএইচএফপিও স্যার আছেন, ওনার নিশ্চয়ই অলরেডি সরকার থেকে উনি গাড়ি পেয়েছেন। এখন আমরা জানি সব উপজেলায় গাড়ি আছে, তো সেই গাড়ি কি আপনাদেরকে ব্যবহার করতে দেওয়া হয় ডিউটিতে যাওয়ার জন্য? সেটি ব্যবহার করার কোনো এখন পর্যন্ত আমার আজকেও কথা হলো, স্যার সে বিষয়ে তেমন পজিটিভ ইয়ে শো করলো না। এবং আপনি জানেন যে কলাপাড়া থেকে পটুয়াখালীর ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটার। তো এখানে আমার আইসোলেশন ওয়ার্ডে কাজ করার জন্য আমাদের একটা ভাঙাচোরা অ্যাম্বুলেন্স আছে, যেখানে রুগী ট্রান্সপোর্ট করা হয়, ডাক্তার ট্রান্সপোর্ট করা হয় এবং স্যাম্পল কালেকশন করে সেটা ট্রান্সপোর্ট করা হয়। মানে একটা জগা খিচুড়ি একটা অবস্থা। এবং আরেকটা জিনিস হলো যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে মানে আমি ব্যক্তিগতভাবে এনডিসি মহোদয়ের কাছে গাড়ির জন্য ট্রান্সপোর্টের জন্য কথা বলেছিলাম, কিন্তু দেখা যায় যে ট্রান্সপোর্ট দিবে কিন্তু তেল খরচ দিবে না, আবার মানে তেল খরচ মানে ড্রাইভার দিতে হবে, মানে একটা মানে অস্বস্তিকর অবস্থা। যার কারণে লাস্টে দেখা যায় কি যে রিক্সা নিয়ে চলে গেলাম বা অটোতে চলে গেলাম বা কোনো ফার্মাসিটির কাছে। আমি আপনার কাছে শেষ একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনাকে তো করোনা আইসোলেশন ওয়ার্ডে ডিউটি করতে হচ্ছে, তো আপনি তো পরিবারের সাথে বাসায় অবস্থান করছেন, আপনাকে আইসোলেশনের জন্য আপনার কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা করেছে? যে আপনি করোনা ওয়ার্ডে ডিউটি করলে তো আপনাকে বাসায় পরিবারের সাথে থাকার কথা নয়, এবং আপনি যদি এই ডিউটি করতে যে অসুস্থ হয়ে যান, করোনা পজিটিভ হন, তো সেক্ষেত্রে কর্তৃপক্ষ আপনার চিকিৎসার ব্যাপারে যে নিশ্চয়তা সেটা কি দিচ্ছে কিনা? আসলে এটা এখনো ধোঁয়াশার ভিতরে রয়ে গেছে। আমি সেটাই বলবো যে খুলনা মেডিকেলের আমাদের একজন যে সরকারি অধ্যাপক স্যার, তাকে বিশেষ ব্যবস্থায় মানে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনি জানেন যে তার বিষয়টা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে, তার কিছু বন্ধু আছে, কারণ সে ঝিনাইদহ ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট, সেই হিসাবে তার ফ্রেন্ড সার্কেল অনেক আর্মিতে কর্মরত আছে। সেই সুবাদে সে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেই মেসেজটা দেওয়ার ফলে এই কাজটা হয়েছে। কিন্তু আমাদের মতো যারা জুনিয়র ডক্টর আছে বা যারা গভর্নমেন্ট জব করে না, তাদের বিষয়ে আসলে যে মানে কেউ যদি আক্রান্ত হয়, কিন্তু জানি খুলনা জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের ব্যাপারে খুব শক্ত পদক্ষেপ রেখেছে এই ব্যাপারে। হয়তো তার পার্সোনাল যোগাযোগও ছিল, কিন্তু খুলনা বিএম এর ব্যাপারে আমরা জানি যে খুলনা বিএম এর ব্যাপারে খুব স্ট্রং ভূমিকা পালন করেছে। কিন্তু আমরা যারা জুনিয়র আছি তারা কিন্তু এখনো এই বিষয়টা নিয়ে খুব ধোঁয়াশার ভিতরে আছি, যে আসলে আমাদের যদি আমরা আক্রান্ত হই বা আমাদের যদি কোনো সমস্যা তৈরি হয় বা আইসিইউর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আসলে আমাদের কি হবে, এই জিনিসটা কিন্তু আসলে ক্লিয়ার কাট একটা মেসেজ না থাকলে আসলে কাজ করতে কিন্তু খুব সবসময় এটা ভয়ের ভিতরে কাজ করতে হয়। অবশ্যই আমাদের জুনিয়র চিকিৎসকরা যারা কাজ করে যাচ্ছেন, তাদের চিকিৎসার নিশ্চয়তা যদি রাষ্ট্র দেয়, আমরা আসলে কোনো ঝুঁকি ভাতা বা প্রণোদনা হচ্ছে চিকিৎসার নিশ্চয়তা এবং চিকিৎসা যেন কোনো অবহেলা না হয় সেই ব্যাপারটাতে বেশি নজর দেব। ধন্যবাদ ডক্টর অনুপ, আমরা সময় পেলে আবার আমি একটু কথা বলবো, সেটা হলো যে হ্যাঁ, যে যেমন আমি কিন্তু এখন পর্যন্ত একটিও আমাদের হেলথ কমপ্লেক্সে কোনো N95 মাস্ক পাওয়া যায় মানে নাই, তারপরে ইভেন পটুয়াখালীতেও নাই। এখন বিষয়টা হলো যে আমাদের পটুয়াখালীতে কিন্তু অলরেডি 20+ পজিটিভ কেস, এবং প্রতিনিয়ত আমাদের বিভিন্ন সর্দি কাশির পেশেন্ট ডিল করতে হয়, কিন্তু আলটিমেটলি আমাদের N95 মাস্ক নেই এবং ইকুইভ্যালেন্ট কোনো মাস্ক কি পাচ্ছেন না? নো ইকুইভ্যালেন্ট কোনো মাস্ক নেই। আমরা সার্জিক্যাল মাস্ক দিয়ে কাজ চালাচ্ছি। সার্জিক্যাল মাস্ক দিয়ে কাজ চালাচ্ছেন, সেটাও কি পর্যাপ্ত পরিমাণে আছে? এটাও কিন্তু ওয়ান টাইম ইউজ ডিসপোজেবল না, এটাও পর্যাপ্ত পরিমাণে নেই। জি, ধন্যবাদ ডক্টর অনুপ। ধন্যবাদ। ডক্টর অনেককে মনে হয় কানেক্ট করা গিয়েছে। ডক্টর অনেক, আপনি কি আছেন? জি, শুনতে পাচ্ছি। ডক্টর অনেক, কিছুক্ষণ আগে আমরা আপনার কাছে গিয়েছিলাম, আপনাকে পাওয়া যায়নি। আমরা জানি যে নীলফামারীতে আপনি চিকিৎসা দিতে যেয়ে করোনা পজিটিভ হয়েছিলেন এবং আপনাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। এটা কি সরকারিভাবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল? জি জি, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর টিভিকে। হ্যাঁ, আমি নীলফামারীতে 5 তারিখে আমার টেস্ট করা হয়েছে, 7 তারিখে আমি এফেক্টেড নয় ধরা পড়েছে, তবে সরকারিভাবে আমাকে নিয়ে আসা হয়েছে আর কি। অ্যাম্বুলেন্স ম্যানেজ করতে কিছু সমস্যা হয়েছিল, তারপর ডিভিশনাল ডিরেক্টর স্যার এবং সিভিল সার্জন ডিএচপি স্যার ট্রাই করে দেন আমাদের হসপিটাল অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমাকে নিয়ে আসা হয়েছে। অনেক জনের মাঝে একটা পজিটিভ কথা শুনতে পেলাম, ভালো লাগলো যে আপনার চিকিৎসার জন্য যে অ্যাম্বুলেন্স সেটা সরকারিভাবে ব্যবস্থা করা হয়েছিল। প্রথম দিকে এই সমস্যাগুলো বেশি হয়েছে, এখন আমরা আশা করি আস্তে আস্তে সমস্যাগুলো কেটে যাবে, আমরা আশা করতেই পারি। কিন্তু ডক্টর অনেক, আপনার শারীরিক অবস্থা এখন কেমন? আপনি কি সুস্থ আছেন? মানে আলহামদুলিল্লাহ, এখন অনেকটা বেটার আছি। আমার তো আমি অলরেডি রিলিজ হয়ে গেছে
5 দিন হয়েছে রিলিজ হয়েছে। আমার 2টা পোস্ট স্যাম্পল নেগেটিভ এসেছে এবং আমাকে হোম কোয়ারেন্টাইন আর 14 দিন থাকা অ্যাডভাইস করেছে। একটা মেন্টাল ট্রমা আছে যে একটা মানে সবসময় একটা ভয় কাজ করে যে মনে হয় আমি স্ট্রেসের কারণে চেস্ট পেইন বা এরকম ডিসকমফর্ট ফিল হচ্ছে। আদারওয়াইজ আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে ডক্টর অনিক, আপনি সুস্থ হয়ে কি আবার কাজে ফিরে আসবেন এরকম মনোবল আপনার কি এখনো ধরে রাখতে পারছেন? 14 দিন কোয়ারেন্টাইন শেষে সুস্থ হয়ে আপনি আবার কাজে ফিরে আসবেন, আপনার মনোবল কি এখনো এতটা শক্ত আছে কিনা ডক্টর অনিক? জি ইনশাআল্লাহ, হ্যাঁ আমি থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর অনিক। আমরা আপনার অ্যান্সারটা পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি চিকিৎসকরা যারা পজিটিভ হয়েছেন তারা সুস্থ হয়ে আবারও কাজে ফিরে আসতে চায়। সুতরাং চিকিৎসকরা যে ভয়ে পালিয়ে যাচ্ছে এরকম নিউজের কোনো ভিত্তি নেই। আমরা জনগণকে এই মেসেজটাই দিতে চাই, আমাদের চিকিৎসকরা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে কাজ করে যাচ্ছে, শত অনিশ্চয়তার মাঝেও কাজ করে যাচ্ছে। আচ্ছা ডক্টর সামি, আমি আপনার কাছে ফেরত আসবো, আপনি কি কাউকে যুক্ত করতে চান? হ্যাঁ, আমি অবশ্যই যুক্ত করতে চাই। প্রথমে 39তম বিসিএস এ আপনি ইন্টার্নদের কথা শুনলাম, এখন যারা সদ্য তিনজনের সাথে অলরেডি আমরা কথা বললাম, তারাও বিশেষ হ্যাঁ তার মধ্যে আরেকজন চিকিৎসক আমাদের সাথে পরে যুক্ত হয়েছেন, ডাক্তার তাহসিন মাহমুদ সাদমান। আমাকে শুনতে পাচ্ছেন? ডাক্তার তাহসিন মাহমুদ সাদমান শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে ভালো খারাপ মিশ্র অনুভূতি বলা যেতে পারে। ডক্টর সাদমান, আপনি কোথা থেকে বলছেন? জি, আমি দিনাজপুরের পার্বতীপুর থেকে বলছি। পার্বতীপুর জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি এই মুহূর্তে। আমি হচ্ছে 39তম বিসিএস এ ইন্টার্নশিপ করেছিলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। ওকে, ভেরি গুড। ডক্টর সাদমান, আপনি আসলে দিনাজপুরের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট কিনা? চিকিৎসকদের প্রতি স্বাস্থ্য প্রশাসনের যে আচরণ সেটা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? অ্যাকচুয়ালি আমি যদি বলি, আমি জয়েন করেছি আজকে আমরা 4 মাস। তো একটু পজিটিভ কথা এখানে একটা বলতে হয়, সেটা হচ্ছে গত 4 মাসে অ্যাকচুয়ালি আমার কাছে কিছু সিগনিফিকেন্ট পজিটিভ জিনিস আমার কাছে লেগেছে। কারণ আমরা যখন জয়েন করেছিলাম তখনকার পরিস্থিতি এখনের পরিস্থিতি অন্তত প্রশাসন বলি কিংবা স্থানীয় যে ব্যাপারটা বলি বা সব মিলিয়ে তারা অন্তত একটু এই জিনিসটা বুঝতে পেরেছে যে আসলে মানে এই জায়গাটায় আসলে আমাদের ফাইট করার কিছু জায়গা আছে। তো কিছুটা হেল্প বলেন, সহযোগিতা বলেন, এগুলো আমরা পেয়েছি, একেবারে পাইনি বলবো না, যদিও কতটুকু আসলে সাফিসিয়েন্ট এই ব্যাপারে আসলে প্রশ্ন থাকে কিছুটা। ধন্যবাদ ডক্টর সাদমান। ডক্টর সাদমান, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আপনি ওখানে আমি যতটুকু জেনেছিলাম যে আপনার কিছু সমস্যা ছিল, আপনি কি কোনো সমস্যা বা কারো সহযোগিতা পেয়েছেন এই বিষয়ে? হ্যাঁ, এই ব্যাপারে একটা কথা আমাকে বলতেই হয়। বিষয়গুলো আমরা আসলে মাঠ পর্যায়ে থেকে শুনতে পাচ্ছি। জি, মাঠ পর্যায়ে কাজ করতে গেলে এখন মানে সত্যি কথা হচ্ছে কি, আমাদের ডাক্তারদের জন্য সবচেয়ে বড় যে সমস্যাটা, আমরা এখন যে জায়গাটায় আছি এই জায়গায় আশেপাশে সব সাইডেই সব একেবারেই বন্ধ। তো আমাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা বা আমাদের যে আদার্স ব্যবস্থাগুলো, সেই জিনিসগুলো নিয়ে আমরা খুব বেশ সংখ্যায় ছিলাম বলা যায়। এরপরে আমাদের এখানে আমাদের ইউএচএফপিএস এর নির্দেশে আমাদের এখানে একজন ইমাম সাহেব আছেন, মসজিদের ইমাম সাহেব, উনি আমাদেরকে অ্যাকচুয়ালি 2 বেলা 3 বেলা করে খাবার দাবারের ব্যবস্থা করছেন। তো এই জিনিসটা আমি একটু আলাদা করে বলতে চাই, কারণ হচ্ছে গিয়ে এখন আপনাদের স্বাস্থ্য প্রশাসনের তত্ত্বাবধানেই হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের ইউএচএফপিএস স্যার এটাকে হচ্ছে গিয়ে নির্দেশ দিয়েছিলেন, আচ্ছা ব্যবস্থা করেছেন, বাট এটা আসলে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো নির্দেশ না। অ্যাকচুয়ালি মানে আমাদের জি, কিন্তু আমাদের ওখানে যে ইমাম সাহেব তিনি হচ্ছে কি অ্যাকচুয়ালি নিজেই দায়িত্বটা নিয়ে হচ্ছে কি আমাদের জন্য এই ব্যবস্থাটা করে দিয়েছেন। তো আমার কাছে অ্যাকচুয়ালি অনেক নেগেটিভের মাঝে এই জিনিসটা পজিটিভ লাগে, কারণ মানে কেউ না কেউ মানুষ আমাদের প্রবলেমটা বা আমরা যে অবস্থা থেকে সেবা দিচ্ছি আমাদের এখন কি দরকার এটা আসলে রুট লেভেলের কিছু মানুষ বুঝছে, এই জিনিসটা আমার কাছে পজিটিভ লাগে। আবার অনেকগুলো নেগেটিভ ব্যাপারও আছে যে আমরা প্রতিনিয়ত কাজ করতে গিয়ে যে সমস্যাটা হয়, আমার আজকে ইভিনিং ডিউটি ছিল, ইভিনিং ডিউটিটা আমরা মনে করেন যে 6 ফুট দূরে বসানোর জন্য একটা চেয়ার রেখেছি, কিন্তু সত্যি বলতে একটা মানুষ ওই জিনিসটা মানে না, এবং সব মানুষ একবারে উঠে আমাদের কাছে এসে কথা বলা শুরু করে, বা আমরা যতই ডিসপেন্সিং জিনিসটা করার চেষ্টা করি না কেন এই জিনিসটা কিন্তু আমরা এখন আসলে খুব বেশি মানুষের মাঝে মানে প্রিচ করতে পারি নাই। তো এই প্রবলেম ইকুইপমেন্টস গুলো কি আপনারা পেয়েছেন ঠিকমতো ভাবে? প্রোটিভ ইকুইপমেন্টস পেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি কোয়ালিটি নিয়ে আসলে আমি এখানে ডাইরেক্টলি কিছু বলবো না। এটার কারণ হচ্ছে কি আমার নিজের আসলে এক্স্যাক্টলি কোয়ালিটি আসলে কোনটা ঠিক কোনটা আসলে ঠিক না এটা নিয়ে বা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট এটা নিয়ে আমার কোশ্চেন আছে। করোনা আইসোলেশন ওয়ার্ডে ডিউটি করতে হচ্ছে? এক্স্যাক্টলি, আমাদের করোনা আইসোলেশন ইউনিট করা হয়েছে, কিন্তু পার্বতীপুরে এখন পর্যন্ত একটাই কেস পজিটিভ, এবং সে যার কেস পজিটিভ সেই মুহূর্তে বাসায় আছে, বাসায় আমরা হোম আইসোলেশনে রেখেছি। এখনো আমাদের এখানে করোনা আইসোলেশনের ডিউটি শুরু হয়নি, তবে মনে হয় খুব তাড়াতাড়ি শুরু করে টেস্ট করা হচ্ছে যে কোভিড-19
পেশেন্টের হ্যাঁ নিয়মিত টেস্ট আজকেও আমি নিজেই ছিলাম, আজকেও তিনটা টেস্ট আজকে আমরা করেছি, তিনজনেরই সাইন সিমটম আছে। এবং আমি জানি না আসলে কি লকডাউন চলছে, কারণ এই তিনজনের মধ্যে দুইজন আবার গতকালই নাকি ঢাকা থেকে পার্বতীপুর এসেছে, তাহলে কিভাবে তারা আসলো অ্যাকচুয়ালি এটা কোশ্চেন আমার কাছে থেকে যায় আর কি। আচ্ছা, এটা এই ব্যাপারে আসলে আমাদেরও প্রশ্ন রয়েছে যে লকডাউন যদি চলে তাহলে স্ট্রিক্ট লকডাউন 15 দিন চালানো উচিত। আমার কাছে লকডাউন দিয়ে আসলে তেমন কোনো আমার কাছে এই মুহূর্তে লিস্ট আছে যে গত মনে করেন 20 থেকে 25 দিনের মধ্যে অ্যাটলিস্ট 250-র উপরে ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসা মানুষ যাদের লিস্ট আমরা করে রেখেছি, যে বিভিন্ন জায়গায় আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি তারা আসলে তাদের কোনো সাইন সিম্পটম আছে কিনা। আমরা আসলে সময় স্বল্পতার জন্য আমরা একটু পরবর্তীতে আমাদের আরো কয়েকজন চিকিৎসক সিরিয়ালে রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। এতক্ষণ আমরা কথা বললাম আসলে সরকারি স্বাস্থ্য সেবার সাথে যারা জড়িত তাদের সাথে। আমাদের সাথে কিন্তু আমাদের সারা বাংলাদেশে অনেক বেসরকারি হাসপাতাল রয়েছে, সেখানকার চিকিৎসকরা কেমন রয়েছে। আমরা মাঝে শুনেছি যে ল্যাবেডিয়া হাসপাতালে, ল্যাবেডজি হসপিটাল ধানমন্ডিতে, সেই হাসপাতালে চিকিৎসকদের বেতন নাকি অর্ধেক করে দেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে অনেক চিকিৎসক ছাঁটাই করা হচ্ছে, স্বাস্থ্যকর্মী ছাঁটাই করা হচ্ছে। অত্যন্ত দুঃখজনক হলেও এই ঘটনাগুলো কিন্তু সত্যি। এরকম একটি ঢাকার কর্পোরেট হসপিটাল থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন একজন চিকিৎসক, ডক্টর রেজাউর রহমান, রেজিস্ট্রার সিসিইউ ইম্পালস হসপিটাল। ডক্টর রেজাউর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ডক্টর রেজাউর রহমান, আপনি তো ইম্পালস হসপিটালে কাজ করছেন এবং আমরা জানি যে ইম্পালস হসপিটালে কিছুদিন আগে 6 জন স্বাস্থ্যকর্মী চিকিৎসক সহ একই দিনে পজিটিভ এসেছিল। তো এই ব্যাপারটা যদি আপনি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলতেন যে কিভাবে হয়েছে এবং আপনাদের কর্তৃপক্ষ তাদের ব্যাপারে কিভাবে দায়িত্ব পালন করছে। আচ্ছা, জি ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর টেলিভিশনকে এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। আচ্ছা, ওই ডিপার্টমেন্টের ডাক্তার ছিল, ওটা গাইনি বিভাগ, গাইনি বিভাগের ডাক্তাররা এফেক্টেড হয়েছিল। তারা একটা পেশেন্ট পরিচয় লুকিয়ে, পেশেন্টও সম্ভবত নারায়ণগঞ্জ থেকে এসেছিল, পরিচয় লুকিয়ে তার অপারেশন হয়েছিল। সেই অপারেশন করতে যেয়ে এবং তার পরবর্তীতে ফলো আপ দিতে যেয়ে সেখানকার ডাক্তার এবং সাপোর্টিং যে স্টাফ, পিসিএ এবং নার্স, ওনারা এফেক্টেড হয়েছিল। আচ্ছা, তো ডক্টর রেজা, আমি জানতে চাচ্ছি যে ইম্পালস কর্তৃপক্ষ এই চিকিৎসকদের যারা পজিটিভ হয়েছে এবং যারা আইসোলেশনে বা কোয়ারেন্টাইনে গিয়েছে তাদের ব্যাপারে দায়িত্ব পালন করছে কিনা, যথেষ্ট পরিমাণ দায়িত্ব যেটা আপনারা এক্সপেক্ট করেন আপনাদের কন্ট্রোলিং অথরিটি হসপিটালের যারা আপনাদের প্রতি রেসপন্সিবল কিছুটা থাকবে, সেই ব্যাপারটাতে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের যাতায়াতের জন্য গাড়ি বা যারা চিকিৎসা করতে যে পজিটিভ হয়েছেন তাদের ব্যাপারে কোনো রেসপন্সিবিলিটি হাসপাতাল নিয়েছে কিনা তাদের চিকিৎসার ব্যাপারে? শুরুতে যে আমি যেটা জানতে পেরেছি, যারা প্রথমে ইফেক্টেড হয়েছে যখন জানতে পারলো পেশেন্ট করোনা পজিটিভ, তখন মোটামুটি একটা ব্লেম গেম শুরু হলো। কেউ বলতেছিল যে একজন ডক্টরের হাজবেন্ড, উনি সেনাবাহিনীতে কর্মরত, ওখান থেকে ডাক্তার পজিটিভ হয়েছে। তো তারপরে তারা নিজের উদ্যোগে, হসপিটাল থেকে ইনিশিয়ালি কোনো উদ্যোগ নেয়নি, হসপিটাল নিজের উদ্যোগে কয়েকজন ডাক্তার টেস্ট করে এবং তারা পজিটিভ আসার পর তখন হসপিটাল অথরিটি মানে একটু টনক নড়ে চড়ে বসে। পরবর্তীতে তারা 50 জনের স্যাম্পল নিয়ে একটা পরীক্ষার ব্যবস্থা করে, সেখানে 2 জন পজিটিভ আসে, বাকি সবাই নেগেটিভ ছিল। আমি জানতে চাচ্ছি যারা পজিটিভ এসেছে তাদের চিকিৎসার ব্যাপারে ইম্পালস হসপিটাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? তাদের আমার জানা মতে ইম্পালস হসপিটাল সেটা কোনো পদক্ষেপ নেয়নি। তারা তাদের নিজ দায়িত্বেই চিকিৎসা ব্যবস্থা করেছে এবং তার নিজ দায়িত্বেই বাসায় হোম কোয়ারেন্টাইনে আছে। অন্যান্য হাসপাতালের মতো ইম্পালস হাসপাতালেও কি কর্মী ছাঁটাই বা চিকিৎসক ছাঁটাইয়ের কোনো ঘটনা ঘটেছে, বা আপনাদের বেতন ভাতা ঠিক মতো দেওয়া হয়েছে কিনা? আজকে মাসের 20 তারিখ, আপনাদের বেতন ভাতা কি গত মাসেরটা ক্লিয়ার করা হয়েছে? না, এটা একটা এখন ব্যাপার হলো যে আমরা তো আসলে প্রণোদনা চাই না। একটা ডাক্তার সম্পর্কে আমাদের মানে প্রথমেই এই করোনা যুদ্ধের শুরুতেই একটা নেগেটিভ ইমপ্রেশন দিয়ে দেওয়া হয়েছিল যে প্রণোদনা চাই। ডাক্তার কখনোই, প্রাইভেট বলেন সরকারি বলেন, ডাক্তার তো জানেই তার জবটা যে কোনো মুহূর্তে কাজ করতে হবে, প্রণোদনার কোনো ইস্যুই আসলে ছিল না। আর এখানে যেটা হলো যে না, আমরা যে ন্যায্য জিনিসটা, যেমন আমাদের প্রাইভেট এবং সরকারি সবার প্রণোদনা বলতে কোনো কিছুই দরকার নেই। আমাদের দরকার ছিল প্রাইভেট পার্সোনাল প্রোটেক্টিভ যে ইকুইপমেন্ট, এটাই সবার চাওয়া ছিল। টাকা পয়সা, বীমা, ওগুলি অনেক দূরবর্তী ব্যাপার। শুরু থেকে একটা এরকম ভুল ধারণা, ভুল মেসেজ দিয়েছে। ডক্টর রেজা, আপনি সিসিইউতে কাজ করছেন, ওখানে ভেন্টিলেটর সাপোর্টও রয়েছে। তো আপনার করোনা পেশেন্টের মতো সিমিলার সিমটম নিয়ে কিন্তু অনেক পেশেন্ট ভর্তি হয়, সেক্ষেত্রে আপনাদের
পুরোপুরি প্রোটেক্টিভ ইকুইপমেন্টস গুলো যেভাবে দেওয়া দরকার হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কিছু দেওয়া হয়েছিল কিনা, বা N95 মাস্ক আপনাদের হাসপাতাল কর্তৃপক্ষ প্রোভাইড করেছিল কিনা? না না, আসলে দেয়া হয়নি। আমি যেটা বলছিলাম যে আসলে আমরা তো এই প্রণোদনা চাইনি, সবাই সরকারি এবং প্রাইভেট পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টটা হলেই মোটামুটি শুরুতে সবাই যুদ্ধে নেওয়ার জন্য প্রস্তুত ছিল। আর ছিল আমাদের বেসিক, আমাদের বেতন ভাতা, এটা তো রেগুলারলি যা হয় তাই হবে, তাই না? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এখন পর্যন্ত বড় বড় প্রাইভেট হসপিটাল গুলো মোটামুটি সবাই, দুই একটি ছাড়া, 90% বেশি প্রাইভেট হসপিটালে ডাক্তারদের বেতন ভাতা দেয়নি, এবং অনেকেই অর্ধেক বেতন দিয়েছে, কেউ পুরো পেয়েছে, এবং আরেক শ্রেণী যেমন আমি আজকে পর্যন্ত আমার মার্চ মাসের বেতনটি আমি পাইনি। তো এরকম আমার মতো অনেকেই এরকম ভুক্তভোগী যে আমার পিপিই তো পাচ্ছি না, আমার যে এই মার্চ মাসটার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে যে চিকিৎসাটা দিলাম তার যে আমার ন্যায্য বেতন সেটাও আমি পেলাম না আজ পর্যন্ত। এপ্রিল মাসের 14 তারিখ পর্যন্ত আমরা কাজ করেছি, তার তো হদিস এখন পর্যন্ত নেই। তো আপনি এই হলো অবস্থা। কারণ হলো হসপিটাল নিজেরাই ট্রান্সপোর্ট প্রোভাইড করতেছে না, আপনি তো মানে তারাই ট্রান্সপোর্ট দিচ্ছে না, ট্রান্সপোর্ট না দিলে প্রোভাইড করেছে 14 তারিখ পর্যন্ত ছিল, তারপর ট্রান্সপোর্ট নেই। এর মধ্যে তারা করোনা আক্রান্ত হলো, 50 জনের স্যাম্পল নিল, তারা এটা রিপোর্ট জানাবে, তারপর এটা ডিসিশন নিবে যে এখন চালু করবে কি করবে না, সেই ডিসিশনই তারা নিতে পারতেছে না। তো এরকম উইথহ্যান্ড অবস্থায় আর কি আছে। ধন্যবাদ ডক্টর রেজা। এই ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের ডক্টর আহমেদ সামি, আপনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কথা বলছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষকে আপনি অবশ্যই এই ব্যাপারে আপনি দৃষ্টি আকর্ষণ করবেন, যাতে প্রাইভেট হসপিটাল গুলো ব্যাপারটা তারা একটু নজর দেয়, যে তারা যাতে তাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্টস এবং বেতন ভাতা অন্তত যেন নিশ্চয়তা পায়, এবং যারা পজিটিভ হবে সেখানে কাজ করতে যায় তাদের জন্য যেন হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্ব নেন। আচ্ছা, এখন সম্ভবত ডক্টর মিম দৃষ্টি আকর্ষণ করছিলেন, উনি হয়তো কিছু বলতে চান। আপনি জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের হসপিটালে এখন করোনা পেশেন্ট আছে কিনা। তো আমাদের হাসপাতালের অপোজিট সাইডে FWBTI বিল্ডিং এ আমাদের করোনা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, এবং সেখানে বর্তমানে 5 জন পেশেন্ট চিকিৎসারত অবস্থায় আছে। আচ্ছা, ধন্যবাদ ডক্টর মিম, আপনার জন্য শুভকামনা, সাবধানে থাকবেন। আর যে কথাগুলো অ্যাজ এন ইন্টার্ন, জি বলুন, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, বলুন। হ্যাঁ, বলছিলাম যে অ্যাজ এন ইন্টার্ন আমরা তো শিক্ষানবিশ, তো আমাদের শেখার সুযোগটা আগে যেভাবে ছিল, লাইক ডেইলি রাউন্ড হতো, স্যাররা আমাদের সাথে ফেস টু ফেস কমিউনিকেশন করতেন, আমাদের শিখাতেন। এখন আমাদের এক্সপোজার কমানোর জন্য, প্লাস স্যারদের এক্সপোজার কমানোর জন্য আমাদের হচ্ছে মর্নিং ইভিনিং নাইট দুজন করে দিচ্ছে। সো পেশেন্ট কিন্তু আগের তুলনায় খুব যে একটা কম তা না, কিন্তু পেশেন্টকে আমরা যেভাবে ডিল করছি, আমাদের আগের অবস্থায় থাকলে হয়তো বা আমরা এর থেকে বেটার ভাবে ডিল করতে পারতাম। আর আমরা ইন্টার্নশিপ শেষে বিসিএস দিয়ে বা যেখানেই যাই, সেখানে যাওয়ার পর আমাদের চিকিৎসা সেবা কিন্তু আমাদের নিজেদের একাই দিতে হবে। এখন যেমন আমরা কোনো একটু সমস্যা হলে স্যারদের ফোন দিতে পারছি, এটা কিন্তু আমরা তখন যে পারবো না। তো এই ক্ষেত্রে আমাদের পুরো ইন্টার্ন পিরিয়ডে আমাদের যে শেখার সময়টা থাকে, এন্ড সেই সময়টাতে আমরা কি শিখছি সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে যায়। জি ডক্টর মিম, এই ব্যাপারে ডক্টর আমিনুলও দৃষ্টি আকর্ষণ করছিলেন। আসলে আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, আমাদের আরো 2 জন ডক্টর ওয়েটিং এ রয়েছেন কথা বলার জন্য। তো ডক্টর অনুপ সরকার দৃষ্টি আকর্ষণ করছিলেন। ডক্টর অনুপ কিছু বলতে চাইলে 30 সেকেন্ডে, খুব সংক্ষেপে। ডক্টর অনুপ 30 সেকেন্ডে, খুব সংক্ষেপে। ডক্টর অনুপ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বিপ্লব ভাই। হ্যাঁ ডক্টর অনুপ, আমাদের সময় স্বল্পতা রয়েছে, খুব সংক্ষেপে 30 সেকেন্ডে আপনার বক্তব্য আপনি বলে ফেলুন। আমি বলতে চাচ্ছি যে আমাদের যে এই যে অধিদপ্তর, তারপরে ডিভিশনাল ডিরেক্টর অফিস, মেডিকেল কলেজ, এই যে একটা মানে সমন্বয়হীনতা, এই জিনিসটা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারতাম তাহলে হয়তো করোনা পরিস্থিতির মতো এরকম একটা সিরিয়াস সিচুয়েশনটাকে আমরা খুব ইজিলি ওভারকাম করতে পারতাম। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মন্ত্রণালয়ের সাথে কিন্তু আমাদের কোনো দেখা যায় যে ডিসিশন মেকিং বা এই জাতীয় জিনিসগুলো, যেমন আমরা যুদ্ধের ক্ষেত্রে যেটা দেখেছি যে 11টি সেক্টরে ভাগ করা হয়েছে,
সেরকম যদি একটা সুন্দর ক্লিয়ার কাট থাকতো তাহলে হয়তো করোনা পরিস্থিতিতে আমরা সুন্দর মতো সফলকাম হতাম এবং সেই সাথে ডাক্তাররাও সুরক্ষিত থাকতে পারত এবং রোগীরাও। ধন্যবাদ ডক্টর অনুপ। আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি এবং আমাদেরও মনে হয় সমন্বয়হীনতার একটা ব্যাপার স্বাস্থ্য প্রশাসনের মধ্যে বিদ্যমান। এই সমন্বয়হীনতা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন আমাদের প্রশাসন, আমরা এটাই আশা করি। ডক্টর আরিফ মোর্শেদ খান স্যার, আপনার কাছে আমি একটু যাব যে আমাদের ডক্টর রেজাউর রহমান ইম্পালস হাসপাতাল থেকে যে কথাগুলো বললেন, প্রাইভেট হসপিটালের যে কর্তৃপক্ষের যে উদাসীনতা, তাদের যে দায় এড়ানোর মনোভাব, এই ব্যাপারে খুব সংক্ষেপে একটু আপনার মতামতটা জানতে চাচ্ছি। এই ব্যাপারে আসলে তারা এরকম কেন করছে, বা এ ব্যাপারে কি তাদের উপরে সরকারের কোনো নির্দেশনা থাকা উচিত কিনা? এটা আসলে অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। আসলে এটা আমরা কি বলবো, মানে এমনিতে সাধারণত তাদের যে উত্তরটা তারা বলছে যে তাদের ইনকাম অনেক কমে গেছে, তারা যেহেতু ইনকাম কমে গেছে, রোগী কমে গেছে। একটা ব্যাপার, হসপিটাল ইনকাম যখন বেড়ে যায় তখন কিন্তু চিকিৎসকদের বেতন বাড়িয়ে দেওয়া হয়। এক্স্যাক্টলি। তো কথাটা হচ্ছে এটাই, কিন্তু ইনকাম কমে গেছে, কিন্তু দেখতে হবে যে তারা কারা। এই লোকেরাই কিন্তু সকাল বিকাল ইংল্যান্ড, আমেরিকা যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, থাইল্যান্ড যাচ্ছে ছোটখাটো সমস্যায়। এই আমি বলছি কর্পোরেট হসপিটাল গুলো মালিকগুলোর কথা। আমরা যদি মিড লেভেল বা আরো মানে নিচের লেভেলের যে সাধারণ প্রাইভেট হসপিটাল গুলো আছে সেগুলো বাদই দেই, কারণ ইফ দ্য কর্পোরেট হসপিটাল সেট এ নেগেটিভ এক্সাম্পল, অন্যদের জন্য কিন্তু ব্যাপারটা ইজি হয়ে যাচ্ছে যে ভাই ওরাই তো দিচ্ছে না, স্কোয়ার দিচ্ছে না বা ইম্পালস দিচ্ছে না, ল্যাবিড দিচ্ছে না, দেন হাউ ক্যান আই ডু দিস। এবং আপনি দেখেন একটা মজার ব্যাপার হচ্ছে, ল্যাবিডের যে মালিক, আমি নাম বলেই দিচ্ছি কারণ এভরিওয়ান নোজ দ্যাম, যে শামীম সাহেব, হি ওয়াজ টকিং প্রিটি হাই ইন ওভার দ্য মিডিয়া এন্ড সো মেনি থিংস দ্যাট আমাদের সাথে সরকার যোগাযোগ করছে না, উইথ দ্য প্রাইভেট হসপিটালস আর বিং আন্ডার ইউটিলাইজড, সরকার চাইলে সেগুলো ব্যবহার করতে পারে, এই সেই হাবি যাবে অনেক কথা ওনারা বলছেন। বাট যেখানে আমরা রিপোর্টটা পেলাম যে তার হসপিটালে কিন্তু স্টাফদের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। এবং আমি বারবার এটা বলতে চাচ্ছি যে নট অনলি দ্য ডক্টরস, we have to think about the whole community, especially the junior level workers, ক্লিনার্স, ওটি বয় এবং এভরি মানে আয়া বুয়া, এগুলো কিন্তু খুবই মানবেতর জীবন যাপন করছেন। এটা হতে পারে না যে হেলথ সেক্টরে এই ধরনের একটা অরাজকতা চলবে। ডক্টর আরিফ মোর্শেদ খান, আমি একটু একটা ব্যাপার এখানে অ্যাড করতে চাই। আমাদের গভর্নমেন্ট সেক্টরের ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্টের তুলনায় কিন্তু প্রাইভেট সেক্টরের ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্টের যে জনবল, তারা কিন্তু অনেক বেশি ট্রেন্ড আপ। সো আমাদের গভর্নমেন্ট কি এরকম কোনো ব্যবস্থা করতে পারে কিনা এই করোনা পরিস্থিতির জরুরি অবস্থা মোকাবেলার জন্য কর্পোরেট হসপিটালগুলো রিকুইজিশন দিয়ে তাদের জনবল এবং তাদের লজিস্টিক সাপোর্ট ব্যবহার করতে পারে কিনা? হ্যাঁ, এখানে কিন্তু তারা প্রথম থেকে এই কথাটা বলে আসছে, যখন বলে আসছে যে আপনাদের আইসিইউ বেড কই, ভেন্টিলেটরস কই, তখন তারা কিন্তু বলছেন যে ইফ নিড বি উই ক্যান টেক ওভার দ্য চার্জেস ফ্রম দি প্রাইভেট সেক্টরস। বাট এক্স্যাক্টলি এই জিনিসগুলো বলা যত সহজ, প্র্যাকটিক্যালি ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আরেকটা কথা আমি একটু অ্যাড করে শেষমেশ বলে দিতে চাই, সেটা হচ্ছে যে গাইনি ডিপার্টমেন্টের ব্যাপারে কিন্তু আমরা কিন্তু জানি সবসময়, আমি ইদানিং ফেসবুকে এটা লিখেছি, অনেক গাইনোকোলজিস্ট সেটা খুবই অ্যাপ্রিসিয়েট করেছে যে সাধারণভাবে কিন্তু আমরা হসপিটালের ইমার্জেন্সি যদি আমরা সার্জারি যদি চিন্তা করি, দ্যাট ইজ হচ্ছে গাইনি সার্জারি একদিকে, বাকি অন্যান্য ইমার্জেন্সি সার্জারিজ একদিকে। কারণ হচ্ছে রুটিন যে সার্জারি সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ আছে অল ওভার দ্য অবস্ট্রেটিক সার্জারি, যেগুলো অবস্ট্রেটিক বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিন্তু অবস্ট্রেটিক ইমার্জেন্সি গুলো দ্যাটস গোয়িং অন। এখন আজকে রাতে যে একটা সরকারি হাসপাতাল যদি ধরি যে 10টা 15টা বা 20টা সার্জারি হচ্ছে অবস্ট্রেটিক্সে, এখন সেখানে তো তাদের জন্য 20 বার আলাদা আলাদা করে পিপিই দরকার। ইট ইজ নট নেসেসারিলি যে ফর দ্য প্রোটেকশন অফ দ্য ডক্টর অর দ্য সার্জন অর দ্য টিম হু আর ওয়ার্কিং, আমি তো এক রোগীর কাছ থেকে নিয়ে আবার আরেক রোগীকে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ওল্ড পিপিইটা আবার ব্যবহার করছি। এইগুলোর ব্যাপারে কিন্তু ডিরেক্টর বা হসপিটালের সুপার কারোই কোনো খবর নেই, এবং তারা বলছে যে কেন বারবার লাগছে এসে, কিন্তু তারা কি ব্যাপারটা খেয়াল করবেন না যে অন্য ডিপার্টমেন্টে তো এত সার্জারি হচ্ছে না, which is happening in that particular department, and that's why they need proper equipments again and again, and it should be given anyhow. আরেকটা দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে তারা বলছে আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে। একটা বাচ্চা যদি আগুন লেগে যায়, তাকে যদি আমি পানি না ঢেলে বলি যে আমার পর্যাপ্ত পরিমাণ পানি মজুদ আছে, that doesn't make any sense. The child is supposed to die. এখন এই জিনিসগুলো কে বলবে বলো? আসলে দুঃখজনক ঘটনা। এখন আমাদের সাথে দুজন রেসিডেন্ট ডক্টর যুক্ত রয়েছেন। ডক্টর নাইমাতুল্লাহ হাজরা তামান্না, উনি ফেসবি রেসিডেন্ট, এমএস কার্ডিওথোরাসিক সার্জারি, এনএসিভিটি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। ডক্টর নাইমা, আপনি কি শুনতে পাচ্ছেন? ডক্টর নাইমা, অডিও অফ করা আছে, অডিও অফ করা আছে। ডক্টর নাইমা, অডিওটা অন করেন প্লিজ। করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডক্টর নাইমা, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি।
জি, আপনি তো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মতো একটা খুব সেনসিটিভ একটা জায়গায় কাজ করছেন এবং রেসিডেন্ট হিসেবে কাজ করছেন, যেহেতু আপনি সরকারি যে সুযোগ সুবিধা প্রণোদনা বলেন আর যাই বলেন এগুলোর আওতাধীন নয়, কিন্তু আপনাদের কি প্রপারলি প্রতিদিন রোস্টারে ইনক্লুড করা হচ্ছে আপনাদের? ডক্টর নাইমা, ডক্টর নাইমা শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি জি, রোস্টারের পরের অংশটুকু ভাই যদি আরেকবার repeat করেন। কথা শুনতে পাচ্ছেন আপনি? আপনার ওয়াইফাই কানেকশনটা কি ঠিক আছে? হ্যাঁ, জি জি, রোস্টারের পরের অংশটুকু যদি আপনাদের কি নিয়মিত রোস্টারে ইনক্লুড করা হচ্ছে কিনা? আপনি তো রেসিডেন্ট হিসেবে আছেন। জি জি, ধন্যবাদ স্যার এবং ধন্যবাদ ডক্টর টিভিকে আমাদের মতো জুনিয়র ডক্টরদেরকে এই প্রোগ্রামে অ্যাড করার জন্য। আমি ডক্টর নাইমাতুল হাজিরা এনআইসিবিতে বর্তমানে আছি পিএইচডি রেসিডেন্টে। তো আমাদের সবাইকে হচ্ছে গত 25 তারিখের পর থেকে 25শে মার্চের পর থেকে হচ্ছে রোস্টার ডিউটি করে দেওয়া হয়েছে এবং সেখানে সরকারি বেসরকারি সব রেসিডেন্টদেরকে একসাথে ইনক্লুড করে এই রোস্টারটা করা হয়েছে। আমরা কিন্তু আপনাদের রেসিডেন্ট সার্জন যিনি ডক্টর সিয়াম স্যার, ওনার কথা মিডিয়াতে শুনেছি, উনি খুব পজিটিভ বক্তব্য দিচ্ছেন সবখানে। আপনাদের রোস্টার যখন করা হচ্ছে সেখানে কি আপনাদের 7 দিন ডিউটি করার পরে 14 দিন কোয়ারেন্টাইন, এই যে ইন্টারন্যাশনাল প্রোটোকলটা, এটা কি মেনটেন করা হচ্ছে কি? আমাদের ক্ষেত্রে এই রোস্টারটা হচ্ছে প্রোটোকলটা মেনটেন করা হচ্ছে এবং যাতে হচ্ছে সব ডক্টরস একসাথে এক্সপোজড না হয় সেই ক্ষেত্রে হচ্ছে সেই হিসাবে ডক্টরস এবং প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর তাদেরকে কম্বাইন করে একটা রোস্টার করা হয়। তারপরে হচ্ছে এবং এটা অ্যাপ্রুভড হয়েছে স্যারের কাছ থেকে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কোনো চিকিৎসক কি করোনা পজিটিভ হয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত হচ্ছে 2 জন চিকিৎসক পজিটিভ হয়েছে। আর কন্টাক্ট ট্রেসিং এ যারা গিয়েছেন তাদের পরীক্ষা করা হয়েছিল? তাদের সবার পরীক্ষা করা হয় নাই, কিছু মানুষ এখনো হচ্ছে টেস্টের জন্য ওয়েট করছে। তো 2 জন হচ্ছে পর্যাপ্ত টেস্টের ব্যবস্থা কি করা সম্ভব হয়নি? না, পর্যাপ্ত টেস্টের করা সম্ভব হয় নাই। এখন হচ্ছে ওই কন্টাক্ট ট্রেসিং করছে। আর যত এবং যেটা হয়েছে মূলত কারণ হচ্ছে আমাদের হসপিটালে কিন্তু এখন ইমার্জেন্সি থেকেই হচ্ছে ট্রিয়াজ করা হচ্ছে পেশেন্টদের। তো যাদের হিস্ট্রি আছে প্লাস হচ্ছে যাদের সিমটমস আছে সেই পেশেন্টদের না হয় হচ্ছে আমরা ট্রিয়াজ। ঠিক আছে ডক্টর নাইমা, আমি বুঝতে পেরেছি। আপনাকে আমি আরেকটু কথা বলতে চাই, যে জন্য আপনাকে সংযুক্ত করা। আপনি তো রেসিডেন্ট হিসেবে যুক্ত রয়েছেন, কাজও করছেন, একজন সরকারি চিকিৎসক যেভাবে কাজ করেন রোস্টারে সেভাবেই দায়িত্ব পালন করছেন। একজন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বা রেজিস্ট্রার যেভাবে কাজ করেন আপনি ঠিক সেভাবেই দায়িত্ব পালন করছেন। আপনি যদি করোনা পজিটিভ হন, আপনার কর্তৃপক্ষ আপনার দায়িত্বকে ঠিক সেভাবেই নেবেন যতটুকু একজন রেজিস্ট্রার বা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের দায়িত্ব নিচ্ছেন? বা আপনি যদি এই সেবা দিতে যে আক্রান্ত হন তাহলে আপনি আপনার কর্তৃপক্ষ বা রাষ্ট্রের কাছ থেকে কি ধরনের আচরণ বা কি ধরনের সাপোর্ট প্রত্যাশা করেন? সেক্ষেত্রে আমি বলি আমাদের সেশনে হচ্ছে পাশ করেছে 9 জন ডাক্তার, এর মধ্যে জয়েন করেছে 8 জন। 8 জনের 4 জন সরকারি রেসিডেন্ট, বাকি 4 জন হচ্ছে বেসরকারি রেসিডেন্ট। রোস্টারে কিন্তু আমাদের সবাইকে সমান ডিউটি দেওয়া হয়েছে এবং আমরা সমান ডিউটি করছি। অবশ্যই, মানে রেসিডেন্ট দেখার সময় সরকারি না বেসরকারি তো দেখা হয় না, এবং হচ্ছে সেই ডিউটি আওয়ার্স আমাদের জন্য কমে না, সবকিছুই হচ্ছে বরাদ্দ আছে ডিউটির জন্য। কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন মাধ্যমে সরকারি মাধ্যম থেকে যেসব হচ্ছে নোটিশ গুলো দেখতে পাই যে শুধুমাত্র হচ্ছে সরকারি ডাক্তাররা যারা আবার হচ্ছে কোভিড ডেডিকেটেড হসপিটালে কাজ করবে তারা অগ্রগতিকার পাবে। তো আমাদের হসপিটাল কিন্তু করোনা ডেডিকেটেড না হলেও সাসপেক্টেড পেশেন্ট কিন্তু আসছে, সে তাদের কন্ট্যাক্টের মধ্যে আমরা থাকছি। ট্রান্সমিশন অলরেডি হয়ে গেছে, 2 জন ডাক্তার কিন্তু পজিটিভ। তো 1 নাম্বার হচ্ছে সেটা ডেডিকেটেড না হওয়া সত্ত্বেও আমরা কাজ করছি এবং এক্সপোজ হচ্ছে। 2 নাম্বার হচ্ছে সরকারি না হওয়া সত্ত্বেও বেসরকারি রেসিডেন্ট হিসেবে কাজ করছি এবং হচ্ছে এক্সপোজ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সরকারি নোটিশ অনুযায়ী সেই নোটিশের মধ্যে আমাদের কোনো অন্তর্ভুক্ত করা হয়নি। তো সেক্ষেত্রে হচ্ছে প্রণোদনা, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এগুলো পরবর্তীতে যদি আমি এক্সপোজ হয়ে যাই এবং যদি আমি অসুস্থ হয়ে যাই, আমার চিকিৎসা যাতে একটা করোনা ডেডিকেটেড হসপিটালে আমার সেই চিকিৎসার সুব্যবস্থা থাকে, সেটা হচ্ছে সর্বোচ্চ চিকিৎসার জন্য আপনার যে ব্যবস্থা সেটা যেন সরকার করে, সেটাই আপনি দাবি করছেন। এটা আমাদের সবার দাবি এবং আজকের অনুষ্ঠানের মূল থিমই এটা, আমরা এই দাবিটাই সরকারের কাছে করতে চাই। আরেকটা কথা সেটা হচ্ছে এবং নোটিশের মধ্যে যে জিনিসটা বলা হয় যে মানে সম্মান এবং প্রণোদনা শুধুমাত্র হচ্ছে ডাক্তারের জন্য, প্রণোদনার ব্যাপারটা বাদ দিল, সম্মান কিন্তু সব ডাক্তার ইকুয়ালি ডিজার্ভ করে।
কারণ হচ্ছে সব ডাক্তার ডেডিকেটেড হসপিটাল হোক বা নন ডেডিকেটেড হসপিটাল হোক সবাই কাজ করে যাচ্ছে। জি, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডেডিকেটেড হসপিটালের বাইরেই কিন্তু করোনা আক্রান্ত বেশি হচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে পেশেন্ট হচ্ছে তাদের হিস্ট্রি হাইড করে, অথবা সেক্ষেত্রে হচ্ছে আমরা মানে সাসপেক্টেড পেশেন্টের ক্ষেত্রেও হচ্ছে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ ডক্টর নাইমা। আমরা আপনার এই ব্যাপারগুলোতে দৃষ্টি আকর্ষণ করব ডক্টর আহমেদ সামি। জি, যদি জাস্ট 10 সেকেন্ডস, সেটা হচ্ছে যেটা হচ্ছে আমি সার্জারিতে আছি, তো WHO আর RCS রয়্যাল কলেজ অফ সার্জনের গাইডলাইন অনুযায়ী ইন্টার কলেজ অ্যাসোসিয়েট যে একটা হচ্ছে কিন্তু সার্জারির জন্য গাইডলাইন আছে যে কোনগুলো ইমার্জেন্সি সার্ভিস হবে আর কখন হচ্ছে ইলেকটিভ সার্ভিস অফ থাকবে। এই জিনিসগুলো কিন্তু সার্জনরা সবাই জানে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই জিনিসটা জানে না। আমাদের দেশে তো বহির্বিভাগও বন্ধ করা হয়নি, এবং পুরোটা দোষ ডাক্তারদের উপর চাপাচ্ছে যে ডাক্তাররা হচ্ছে এইসব ডিউটি থেকে পালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের কিন্তু জানা উচিত যে WHO গাইডলাইনই বলে এবং RCS এর গাইডলাইনই বলে যে এই সময় ইমার্জেন্সি সার্ভিস শুধু খোলা থাকে। এই জিনিসটা যদি পেপারে এবং নিউজ মিডিয়াতে। জি, ধন্যবাদ ডক্টর নাইমা। আমরা এই ব্যাপারটা নিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়াতে। আশা করি এই ব্যাপারটা নিয়ে আমাদের কর্তৃপক্ষ নজর দেবেন। ডক্টর আহমেদ সামি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ডক্টর নাইমা যে কথাগুলো বললেন এই ব্যাপারে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে আপনার মূল্যায়ন কি, এবং আপনার বক্তব্যের পরে আপনি আর কাউকে যোগ করতে চান কিনা, আপনার মানে কোন ডক্টরকে এই প্রোগ্রামে আপনি যুক্ত করতে চান কিনা ডক্টর সামি? আর আমার মনে হয় একজন বাকি আছে কথা বলার। অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, হ্যাঁ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যেহেতু আমরা এখানে একজন প্রতিনিধি বা আপনিও আছেন, অন্য যারা আছে 3 জন আছে এখানে। তো বিষয়টা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের দুলাল স্যার যিনি মহাসচিব, উনি কিন্তু খুব স্ট্রং ভয়েসে কথা বলেছেন। আরেকটা কথা একটু আগে আপনি উল্লেখ করেছেন ডক্টর সিএম এর কথা, উনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রতিনিধি ছিলেন, বর্তমানে সচিবের খুব গুরুত্বপূর্ণ পোস্টে আছেন। বিষয়টা হচ্ছে যারা এই ধরনের গুরুত্বপূর্ণ পোস্টে আছেন তাদের কিন্তু ভয়েস রেজ করতেই হবে এই সিচুয়েশনে, বিকজ ইট ইজ তারা রেজ করছেন। আমরা ইট ইজ টু গাইড আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, দেখছি ডক্টর আতিকুজ্জামান ফিলিপকে দেখছি। জি জি। তো এখন হচ্ছে যে বিষয়টা আমাদের সঠিক তথ্যগুলো, এই যে মাঠ পর্যায়ে আজকে আমরা কথাগুলো শুনলাম, এই কথাগুলো নিয়ে কিন্তু উপসংহারে পৌঁছাতে হবে। তো বিষয়টা হচ্ছে আমরা মনে হয় আরেকজন বাকি আছে, তার কথাটা শুনে তারপর আমরা শেষ করতে পারি। আপনার কি মনে হয়? আমরা ডক্টর আরেকজনের কথাটা শুনে নেই। আহমেদ আবিদ, রেসিডেন্ট বিএসএমএমইউ। জি, ডক্টর আবিদ, রেসিডেন্ট বিএসএমএমইউ, আপনি কি শুনতে পাচ্ছেন? সর্বশেষ আমাদের আছে গেস্ট। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ডক্টর আবিদ, জি জি, আমি চাচ্ছি ডক্টর সামি আপনাকে কোনো প্রশ্ন থাকলে করুন। ডক্টর সামি, আবিদকে আপনি কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করুন। ডক্টর আবিদ, আরেকজন রেসিডেন্টের সাথে আমাদের কথা হয়েছে ডক্টর নাইমা, ওনার বিষয়গুলো বাদ দিয়ে, হ্যাঁ আপনার যদি ওনার সাথে কোনো অসাদৃশ্য থাকে অথবা কোনো অসুবিধার শিকার হন, সেগুলো আসলে আমরা মূলত জানতে চাচ্ছি। যে কারণে আমরা জিনিসটা শেয়ার করব, যে জিনিসটা হবে যে আমাদের শেয়ারিং এর মাধ্যমে কিন্তু আপনি কি গভর্নমেন্ট রেসিডেন্ট না নন গভর্নমেন্ট রেসিডেন্ট, সেই ব্যাপারটা আমরা একটু আগে জেনে নিই। জি, আমি গভর্নমেন্ট রেসিডেন্ট। হ্যাঁ বিপ্লব ভাই, শুনতে পাচ্ছেন? জি, আমি সরকারি রেসিডেন্ট। কাইন্ডলি আমাদেরকে বলুন যে আপনি বিএসএমএমইউ তে রেসিডেন্ট হিসেবে কাজ করতে যে আপনার এই করোনা পরিস্থিতিতে ডক্টর নাইমা যে সমস্যাগুলো বলে গেলেন, এনআইসিবিডি তে কাজ করতে যে প্রবলেম গুলো পাচ্ছেন, তার বাইরে অন্য কোনো প্রবলেম আপনার চোখে পড়ছে কিনা, বা আপনি একজন চিকিৎসক হিসেবে রাষ্ট্রের কাছে কোনো কিছু আপনার দাবি আছে কিনা, স্পেসিফিক সংক্ষেপে। জি, একজন চিকিৎসক হিসেবে আমি একটা পয়েন্ট একটু অ্যাড করতে চাচ্ছি। আপনারা জানেন বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে একটা সার্কুলার দিয়েছে, নতুন করে 2000 ডক্টর প্লাস 6000 নার্স নিয়োগ দিবে। ওই ক্ষেত্রে শুধু আমি মনে করি ডক্টরের নাম্বার এবং নার্স নাম্বার বাড়ানো দরকার নেই। আপনি যদি যারা অলরেডি মাঠে আছে, অলরেডি কাজে আছে, ফিল্ডে আছে, আপনি যদি তাদেরকে প্রপার সুরক্ষা দিতে না পারেন, ওই ক্ষেত্রে আপনি জনবল যতই বাড়ান না কেন তারা এফেক্টেড হবে, নাম্বার 1। নাম্বার 2, আমি মনে করি আপনি যদি সুরক্ষা নিশ্চিত করতে না পারেন, শুধু আর্থিক প্রণোদনা নয়, আমার মনে হয় না কোনো ডক্টর আর্থিক প্রণোদনা চাচ্ছে। আমি চাচ্ছি আমি যদি আক্রান্ত হই, আমি ফিভার ক্লিনিকে কাজ করছি, আমি আউটডোর ক্লিনিকে কাজ করছি, আমি ইনডোরে কাজ করছি, এখানে গিয়ে আমি যদি আক্রান্ত হই আমার কি হবে? আমি কোথায় চিকিৎসা পাবো? আমি কি আসলে আইসোলেশনে থাকতে পারবো কিনা? রাষ্ট্রের কাছ থেকে এই জিনিসগুলো আমি স্পষ্ট করে জানতে চাই, যেটা আমি গভর্নমেন্ট দাবি করতে চাচ্ছিলাম
ডক্টর আবিদ, আমরা দাবি করতে চাচ্ছিলাম যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য সম্পূর্ণ আলাদাভাবে একটি হাসপাতাল ডেডিকেট করা হোক, এবং আজকে আমরা একটি নিউজ পেলাম একটি মার্কেটের রুফটপে নাকি চিকিৎসক এবং নার্সদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হবে। এই ব্যাপারে আপনার কোনো মতামত আছে কিনা? এ ব্যাপারে আসলে কথা বলতে গেলে আসলে ভাষাহীন হয়ে যায়। মানে যারা সম্মুখ সারিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে তাদেরকে আমরা মার্কেটের ছাদে স্থান দিচ্ছি। রাষ্ট্রের আসলে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোথা থেকে আসে এবং কারা নেয়, এগুলো আসলে মানে রীতিমতো ডাক্তারদের সাথে প্রহসন হচ্ছে। দেখেছি আমরা, দেখলাম চিকিৎসকদের বরখাস্ত করতে দেখেছি আমরা, চিকিৎসকদের প্রয়োজনীয় এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস বা অ্যাম্বুলেন্স সার্ভিস পর্যন্ত দিতে রাষ্ট্র কৃপণতা করেছে আমরা দেখেছি, আর শেষ পর্যন্ত তো দেখলাম যে এই অবস্থা। আপনি দেখেন কুয়েত মৈত্রী হসপিটালে 6 জন ডাক্তারকে বহিষ্কার করা হলো, অথচ ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনায় ওই থানার ওসি বলেন, এসপি বলেন, কাউকে কিন্তু বরখাস্ত করা হয় নাই, বদলিও করা হয় নাই, বহিষ্কার করা হয়নি। তার মানে আমরা আসলে কোন জগতে আছি? বহিষ্কার করা হয়নি। তার মানে জিনিসগুলো খুবই, মানে আমরা এই দিক থেকে বলতে চাই আমরা খুবই হতাশাজনক পরিস্থিতিতে আছি। আমরা সুনির্দিষ্ট করে আমরা যদি বলতে চাই, আমরা আমাদের সুচিকিৎসা নিশ্চিত চাই। আমরা যাতে আক্রান্ত হলে আমরা কেউ আক্রান্ত হই তখন প্রপার চিকিৎসা পাই, নাম্বার 1। নাম্বার 2, আমরা এরকম কিছু চাই, আর্থিক প্রণোদনা নয়, আমরা উৎসাহ চাই, অনুপ্রেরণা চাই। যেমন আজকে ভাইয়া কথা বললেন, জি, আমরা অনুপ্রেরণা চাই, কারণ আমরা সম্মুখ সারির যুদ্ধ আমরা জানি, আমরা এটা জেনে মাঠে নেমেছি, আমাদের জীবনে ঝুঁকি আছে আমরা এটাও জানি। তো আমাদের যদি প্রপার উৎসাহ দেওয়া হয়, অনুপ্রেরণা দেওয়া হয়, আমরা মাঠে আরো স্ট্রংলি কাজ করতে পারবো। কারণ একজন সেনানায়কের ভূমিকা সেটাই যে তার সৈনিককে ভালোভাবে উদ্দীপ্ত করতে পারে। আমাদের এখন এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার। এক্স্যাক্টলি ডক্টর আবিদ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর আহমেদ সামির কাছে ফেরত যাওয়ার আগে 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময় দিব। ডক্টর সাদিয়া, আপনি দৃষ্টি আকর্ষণ করছিলেন কিছু বলার জন্য, খুব সংক্ষেপে আপনার প্রশ্নটা থাকলে করুন। ডক্টর আহমেদ সামি এবং ডক্টর আরিফ মোর্শেদ খান আপনার প্রশ্ন উত্তর দেবেন খুব সংক্ষেপে। জি ভাইয়া, আমি এটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের অনারারি মেডিকেল অফিসার যারা, তারা তো অবৈতনিক চিকিৎসক। তো আমরা প্রণোদনা চাচ্ছি না, এতক্ষণ ভাইয়া বা আপুরা যেটা বললেন সেটার সাথে সেটাই বলতে চাচ্ছিলাম আসলে, যে আমরা আসলে 4-5 বছর ধরে যে ট্রেনিংটা করি বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য আসলে, তো এই 4-5 বছরে আসলে আমাদের দিকে কে দৃষ্টি দিয়েছে, বা আমরা তো এখনো আসলে সেইভাবেই করেই আমাদের ট্রেনিং কন্টিনিউ করছি। আমাদের বাবা মা কিন্তু অনেক চিন্তায় থাকেন যে এই ট্রেনিংটা আপনি জেনে থাকবেন যে 6 মাস করে করে ট্রেনিং হয়, এবং চাইলে আমরা ইচ্ছা করে ট্রেনিং বাদ দিতে পারি, কিন্তু দেশের এই ক্রান্তিকালে আমরা তো আসলে আমাদের ট্রেনিংটা বাদ দেইনি, বা আমাদের বাবা মায়ের যে চিন্তার ব্যাপারটা, আমাদের পরিবারের যে চিন্তা, সেই জায়গাটাকেও আমরা কিন্তু সেই চিন্তাটা রেখেই কিন্তু কাজ করতে এসেছিলাম। তো আসলে সেই জায়গাটা থেকে আমাদেরকে কে দেখছে, এইটাই আমার জানার ছিল আর কি, এটাই বলার ছিল যে আসলে। ধন্যবাদ ডক্টর সাদিয়া আপনার বক্তব্যের জন্য। এখন ডক্টর আহমেদ সামি এবং ডক্টর আরিফ মোর্শেদ খান, আমরা সব চিকিৎসকের কাছ থেকে আসলে জানলাম আমরা প্রণোদনার ব্যাপারে গুরুত্ব না দিয়ে বা এই ব্যাপারে বিভিন্ন ধরনের পরিপত্র জারি করে চিকিৎসকদের অসম্মানিত না করে, আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা যদি আক্রান্ত হন তাহলে যেন তারা সুচিকিৎসা পান, রাষ্ট্রের সুদৃষ্টি পান, এবং সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থাটা যেন তাদের জন্য করা হয়, তারা যেন কোনো রকম অবহেলার শিকার না হন, এটাই কিন্তু আমাদের চিকিৎসকদের প্রথম দাবি। কিন্তু এই ব্যাপারটাতে রাষ্ট্র যথেষ্ট সচেতন কিনা, বা রাষ্ট্রের কাছে আপনাদের কোনো মেসেজ আছে কিনা, এ ব্যাপারে আপনারা দুইজন 1 মিনিট করে একটু যদি কাইন্ডলি বলেন। ডক্টর আরিফ মোর্শেদ খান। হ্যাঁ মেহেদি, ব্যাপার হচ্ছে যে আসলে আমরা যেমন বলছি যে মঈন ভাইয়ের কথা যদি বলি, সিলেটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিসিন, তিনি অনেকে বলছে যে তিনি এয়ার অ্যাম্বুলেন্স পাননি, কিন্তু শুধু এয়ার অ্যাম্বুলেন্স না, উনি কিন্তু কোনো আইসিইউ অ্যাম্বুলেন্সও পাননি, যেটা কিনা বাই রোডে যেটা চলে। তো সব মিলিয়ে পুরো বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক। এবং আজকে দেখেন যে খুলনায় যে ঘটনাটা ঘটেছে, যিনি এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছেন তিনিও কিন্তু, আমার মনে হয় না যে মঈন ভাই যদি মারা না যেতেন আসলে এই সুযোগ সুবিধা আদৌ পেতেন কিনা। আসলে মঈন ভাইয়ের মৃত্যুর পরও যদি আমাদের প্রশাসনের টনক না, মানে আমি বুঝতে পারছি না যে তাহলে আর কিসের পর হবে, মানে মানুষের মৃত্যুর পর তো আর কিছু নাই। আর এখনো যেভাবে আমাদের এখানে জুনিয়র ডক্টররা খুবই সুন্দর করে যে পয়েন্টস গুলো বলেছে,
খুবই তাদের আই অ্যাপ্রিসিয়েট দেম অল, দে হ্যাভ ডান এ ভেরি ফ্যান্টাস্টিক জব। আমরা আশা করছি যে এই সেশনটা যদি দেখেন আমাদের পলিসি মেকার্স, ডেফিনেটলি দে উইল বি সামথিং ভেরি গুড, অ্যাটলিস্ট দে উইল নো হুইচ দ্য ফিল্ড লেভেল ডক্টরস আর সেইং। ভেরি আনফরচুনেটলি আমাদের পলিসি ডিসিশন যারা দিচ্ছেন তারা কিন্তু ফিল্ড লেভেলের কোনো খোঁজ খবর নিচ্ছেন না, আর ফিল্ডে তাদের যে আমরা কিন্তু আসলে চিকিৎসকদের যে কথাগুলো সেই কথাগুলো তুলে আনার জন্য এইরকম একটা প্রোগ্রামের প্ল্যান আমি করেছিলাম আসলে। আমি ডক্টর নিহারের কাছে একটু খুব সংক্ষেপে একটা কথা জানতে চাচ্ছি। ডক্টর নিহার, আপনি কি কানেক্টেড আছেন? জি হ্যাঁ ডক্টর নিহার, আমরা দেখতে পাচ্ছি যে করোনা পজিটিভ কিছু কয়েকজন ডক্টর আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং তারা অনেকটা রিকভারি স্টেজে আছেন, তারা এখন মোটামুটি সুস্থ এবং সুস্থ হওয়ার পরে তারা আবারও কাজে ফিরে আসতে চায়। কি পরিমাণ মানসিক শক্তি থাকলে তারা এরকম ভাবে কাজে ফিরে আসার জন্য আবার আগ্রহ প্রকাশ করছেন আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের রাষ্ট্র ব্যবস্থা তাদের চিকিৎসার জন্য, আমাদের কিন্তু 345 জন চিকিৎসক অলরেডি এফেক্টেড, তার মধ্যে যে 10 থেকে 20 জন চিকিৎসক আজকে বা কালকে খারাপ হবে না বা ক্রিটিক্যাল সিচুয়েশনে যাবেন না, এটা কিন্তু আমরা বলতে পারি না। আর সবাই কিন্তু ঢাকায় না, ঢাকার বাইরে অনেক চিকিৎসক আক্রান্ত রয়েছে। তো এদের ব্যাপারে আসলে রাষ্ট্রের আরো মনোযোগী হওয়া উচিত বলে আমার মনে হয়। আপনি যদি খুব সংক্ষেপে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে রাষ্ট্রের কাছে কোনো মেসেজ দিতেন। রাষ্ট্রের কাছে আসলে আমার খুব সংক্ষেপে আমি বলছি, রাষ্ট্রের অবশ্যই এটা দায়িত্ব নিতে হবে। আক্রান্ত চিকিৎসক সরকারি সার্ভিস দিতে গিয়ে বেসরকারি সার্ভিস দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে, এটা দায়িত্ব রাষ্ট্র এড়াতে পারে না, রাষ্ট্রযন্ত্রকে এটা নিতেই হবে। এবং খুব সংক্ষেপে আমি বলতে চাই যে বেতন ভাতাদির কথাও বলা হয়েছে, সরকারি বেসরকারিতে ঝামেলা আছে। আমি নিজেও কিন্তু এখনো মার্চ মাসের বেতন পাইনি। আমি একটু যোগ করতে চাই, বেশিরভাগ 39 বিসিএস এর কর্মকর্তারা বিভিন্ন জায়গায় 39 বিসিএস এর ওখানে কর্মকর্তা আছে এবং স্বাস্থ্য আমাদের ক্যাডার অ্যাসোসিয়েশনের যে সভাপতি এবং মহাসচিব ওনারা কিন্তু একটি বিবৃতি দিয়েছেন, প্রায় 2000-এর উপর চিকিৎসক এখনো বেতনে তাদের বেতনটা কয়েক মাস ধরে পাচ্ছে না। তো আমাকে যোদ্ধা বলা হচ্ছে, যোদ্ধার রসদ যদি না থাকে, এটিও একটি রসদ, আমি বলবো এটা গুরুত্বপূর্ণ রসদ, যে আমার চিকিৎসকরা এখনো বেতন পাচ্ছে না কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছে। খাবারের সমস্যা তো আছেই, আবাসনের সমস্যা এখন পর্যন্ত চিকিৎসকরা তার ফ্যামিলিকে ঝুঁকিতে রেখেছে, কোথায় থাকবে সেই আবাসনের ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছু বলা হয়নি। প্রণোদনার ব্যাপারটা বারবারই আমরা বলছি, প্রণোদনার দরকার নেই, আমরা চাচ্ছি না, আমাদেরকে পিপিই দেওয়া হোক। এবং প্রণোদনার ব্যাপারে প্রথমে যেটি বলা হয়েছিল, আপনি পার্শ্ববর্তী দেশে দেখলে দেখবেন যে তাদের কিন্তু জেনারেল বীমা করা হয়েছে, হঠাৎ করে আমাদের এই বীমা ব্যাপারটা ডিসকার্ড করে দেওয়া হলো এবং বলা হলো যারা আক্রান্ত হবে এবং কোভিড হসপিটালে কাজ করতে গিয়ে আক্রান্ত হবেন। এটি অত্যন্ত ন্যাক্কারজনক কথা যে শুধু কোভিড হসপিটালে যারা আক্রান্ত হবেন তারাই এই প্রণোদনার মধ্যে আসবেন, উইথ প্রপার অথরিটির মাধ্যমে তাকে আবেদন করতে হবে ডকুমেন্ট দিয়ে। এই যে ব্যাপারগুলো এবং অ্যাডহক ডাক্তার নেওয়ার কোনো পক্ষপাতে আমি নই। যারা আমার নন ক্যাডার রয়েছে তারা তো বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে এসে এই পর্যন্ত এসেছে, তাদের ওখান থেকে রিক্রুট করা সম্ভব। অ্যাডহক ডাক্তার নিয়ে তাদের ভবিষ্যৎটা খারাপ করার এই পদ্ধতিটা গভর্নমেন্টের মাথায় কোথা থেকে আসছে আমি জানি না, তবে তাদেরকে সরকারিভাবেই যদি নিয়োগ দেওয়া হয় সরকারিভাবেই নিয়োগ দিতে হবে, নট অ্যাডহক। এবং ইতিমধ্যে দেখবেন আপনি 13 লক্ষ পিপিই কিন্তু বিতরণ হয়ে গেছে, কিন্তু আমার এই যে ডাক্তার সাদিয়া ইন্টার্ন অনারারি একজন বললেন তারা কিন্তু পিপিই সেভাবে পায় নাই। অনেক জায়গায় আপনি এই কমপ্লেনটা লক্ষ্য করবেন। তাহলে 13 লক্ষ পিপিই কিভাবে বিতরণ হলো? চিকিৎসকরা কয়টা করে পিপিই পেয়েছে? আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব এদেশামূলক দুলাল স্যার কিন্তু একটা বিবৃতি দিয়েছেন যে এই 13 লক্ষ পিপিই তাহলে কোথায় গেল। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সময় প্রায় শেষ, আমরা ডক্টর আহমেদ সামিকে দিয়ে শেষ করতে চাই। ডক্টর আহমেদ সামি, আমরা আসলে দেখতে পাচ্ছি আমাদের চিকিৎসকরা প্রণোদনার ব্যাপারে খুব বেশি আগ্রহী না, তারা সুরক্ষার ব্যাপারে আগ্রহী, তারা তাদের চিকিৎসা নিরাপত্তার ব্যাপারে বেশি আগ্রহী এবং তারা সুস্থ হয়ে অবশ্যই কাজে ফিরে আসতে চায়। তো এ ব্যাপারে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধি শুধু নয়, একজন চিকিৎসক হিসেবে আপনার অনুভূতি কি? আপনার কোনো মেসেজ থাকলে আপনি দেন আমাদের চিকিৎসকদের জন্য এবং রাষ্ট্রের জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আসলে কিন্তু মাঠের বাস্তবতা আজকে আরো সুন্দরভাবে তুলে ধরেছে এবং আমি আশা করব যে এই অনুষ্ঠানের যে প্রোগ্রামটা তারা বিভিন্ন তাদের মেডিকেল কলেজ এবং তাদের যে গ্রুপগুলোতে তারা শেয়ার করবে, যাতে আমরা ভবিষ্যতে আরো এইভাবে কানেক্ট হতে পারি এবং আমাদের ভিতরে সমন্বয়টাও কিন্তু প্রথমে দরকার। আরেকটা জিনিস যেটা আমি আমাদের আরো পর্ব থাকবে ইনশাআল্লাহ। জি, আমি যেটা আরো একটু দুঃখের সাথে জানাচ্ছি সেটা হচ্ছে অন্য দেশের চিকিৎসকদের
চিকিৎসক, যেহেতু আমি একজন চিকিৎসক হিসেবে কথা বলছি, অন্য দেশের চিকিৎসকদের শুধু করোনা ভাইরাসের এগেনস্টে যুদ্ধ করতে হচ্ছে, আর আমাদের চিকিৎসকদের যুদ্ধ করতে হচ্ছে করোনা ভাইরাসের সাথে, এবং এই সিস্টেমের ভেতরে একটা ভাইরাস আছে। আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতার কোনো মানে সীমা নাই। তিনি কিন্তু সাথে সাথে মানে মাঠ পর্যায়ে যখনই কোনো ভিডিও কনফারেন্সের লাইভে কিছু শুনছেন সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। তাহলে এই যে সিস্টেম, এই যে অধিদপ্তর বা এদের সিদ্ধান্তগুলো কেন আমাদের মনোভূত হচ্ছে না? নিশ্চয়ই তারা মানে মাঠ প্রতিনিধিদের সাথে কথা বলেন না, বা মাঠে যান না, বা মাঠ সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই। যেটাই হোক, মানে আপনি একটু দেখেন আজকে চিকিৎসকদের বিষয়, চিকিৎসার বিষয়ে তারা কি বলেছে। একটা ছাদের উপরে, এই বৃষ্টির দিনে ছাদের উপরে যদি একটা বজ্রপাত হয়, সেখানে মানুষ মারা যায়, সে দায়িত্ব কে নিবে আমি জানি না। কিন্তু একটা যেখানে একটা হসপিটাল চালু, সেখানে একটা আলাদা ভাবে বলতে পারতো, যেখানে হসপিটাল সার্ভিস আছে, যেখানে কিছু বানাতে হবে না, তোমরা র্যাপিডলি চিকিৎসা নিতে পারবা, আবার কাজে জয়েন করতে পারবা। এই সুবিধা না দিয়ে বলবো যে নতুন ভাবে বানাতে, মানে এটা মানে এটা একটা হঠকারী সিদ্ধান্ত আমাকে রীতিমতো বিব্রত করেছে। আমি কথা বলতে গিয়ে বিব্রত, এটা সম্বন্ধে আসলে কথা বলার কিছু নাই। আর যারা 2 মাস 3 মাস ধরে বেতন পাচ্ছে না, আমি তো তাদের সমব্যথা, মানে আমার মানে অন্তরের অন্তঃস্থল থেকে সমব্যথা ছাড়া আর কিছু জানাতে পারছি না। ডক্টর সামি, আমার আরেকটা কথা ছিল, আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ে প্রায় কোনো জায়গাতেই চিকিৎসকদের আবাসনের জন্য কোনো জায়গায় হোটেল রিকুইজিশন দেওয়া হয় নাই, তাদের আইসোলেশনের জন্য না, বা তারা যে কাজ করে ফেরত যাবেন, পরিবারের কাছে যাবেন না, তাদের থাকার জন্য যে হোটেলের ব্যবস্থা করা দরকার ছিল রুমে আলাদাভাবে, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে খাবারের ব্যবস্থা করার দরকার ছিল, সেটা কিন্তু আসলে আমরা খুব বেশি জায়গায় দেখিনি। এবং আমরা দেখেছি ঢাকায় 20টি হোটেল রিকুইজিশন দেওয়ার ব্যাপারে, কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারটা কতটুকু ইমপ্লিমেন্টেড হয়েছে আমরা কিন্তু এখনো নিশ্চিত নই, এবং আমি জানি না আসলে কতটুকু ইমপ্লিমেন্ট করা হয়েছে। 3টা হোটেলে কিন্তু বলা হয়েছিল, কিন্তু সেই হোটেল মালিকদের যখন কমিউনিকেট করা হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে, তারা বলেছে তারা এই বিষয়ে কিছু জানে না, আমরা কিছুই জানে না, তারা কিছুই জানে না। 3টা হোটেল, হ্যাঁ, একটা আইওয়াশের মতো যে আমরা প্রোটেকশন নিয়েছি। বিষয়টা হয়েছে কি জানেন, আমি কিন্তু বারবার বলেছি যে আমাদের উপরের স্তরে কিন্তু আন্তরিকতার অভাব নেই, কিন্তু ব্যাপারটা হয়েছে যখন এটা সিস্টেমে পড়ে যাচ্ছে, সিস্টেমের ভাইরাসে আমরা এফেক্টেড হয়ে যাচ্ছি। তাই আমরা চিকিৎসকরা এখন 2টা ভাইরাসের এগেইনস্টে যুদ্ধ করছি। একটা হচ্ছে আমাদের করোনা ভাইরাস, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সব চিকিৎসক যুদ্ধ করছে, আর আমরা যুদ্ধ করছি আরেকটা ভাইরাস যেটা আমাদের সিস্টেমের মধ্যে ঢুকে গেছে। এই সিস্টেমের ভাইরাস যতদিন দূর না হবে, ডাক্তার বিপ্লব, আমি বলতে পারি এই মানে আপনি যত চিকিৎসক নিয়োগ দেন, যা করেন, আপনি যদি বর্তমান চিকিৎসকদের সামনে যে তাদের নিজস্ব চিকিৎসা ব্যবস্থাটা এটাকে উন্নত না করতে পারেন, তাদের ভেতরে মনোবল বৃদ্ধির যে স্টেপ গুলো সেগুলো না নিতে পারেন, এই চোখে আঙ্গুল দিয়ে আজকে যে জুনিয়র চিকিৎসকরা দেখিয়ে দিয়েছে অসঙ্গতিগুলো কোথায়, এগুলোর ব্যবস্থাপনা ইমিডিয়েট কোনো স্টেপ না নেন। ডক্টর সামি, আমি একটু যোগ করতে চাই আপনার সাথে এবং ডক্টর আরিফ মুর্শিদ খানের সাথে আমার পরিচয় কিন্তু 2015 সালে, যখন 8ম পে স্কেলের একটা আন্দোলন নিয়ে আমরা কৃত পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার লক্ষ্যে একটা আন্দোলন করেছিলাম, এবং আমাদের লক্ষ্য ছিল, আমরা প্রচুর কথা বলতাম, আমাদের লোকে পাগল বলতো, আমরা স্ট্যাটাস দিতাম, আমরা 4-5 জন নিয়ে আসলে এমন হয়েছে যে আমরা শাহবাগে দাঁড়িয়েছি ব্যানার নিয়ে, মানুষজন হাসাহাসি করেছে, কিন্তু আমরা কিন্তু আমাদের কথাগুলো বলে গিয়েছি। এখন কিন্তু সারা বাংলাদেশের চিকিৎসকরা কথা বলছে, সারা বাংলাদেশের চিকিৎসকরা আরিফ ভাই বলুক, আমি বলছি, আরিফ ভাই বলুক। হ্যাঁ, আমি বলছি, আরিফ ভাই বলেন। হ্যাঁ, আরিফ ভাই, আমাদের একজন জুনিয়র চিকিৎসক সম্ভবত কিছু বলতে যাচ্ছেন, ডক্টর নাসিম একটু দৃষ্টি আকর্ষণ করেছেন। ডক্টর নাসিম, 20 সেকেন্ড সময় দিচ্ছি, খুব সংক্ষেপে কিছু বলার। জি ডক্টর বিপ্লব, আমি ডক্টর সামিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের অনেক প্রশাসনের লোক মানে প্রথম দিকেই তো বলছিল যে ডাক্তাররা পালিয়ে গেছে, এটা হচ্ছে চেম্বারের জন্য। আমাদের বিএমএ বা প্রাইভেট প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন থেকে আগে যদি বলে নিয়ে হতো যে আমরা এইখানে বন্ধ করবো, ভালো হতো। বন্ধ থাকা জরুরি, সেই জায়গা থেকে এখনো প্রশাসনের অনেক লোক বলে যায় কিছু মিটিং এ যে ডাক্তাররা চেম্বার কেন করে না। আমার কথা হচ্ছে 10-14-6 ডিউটি করার পরে একজন ডাক্তারের যেখানে রেস্ট দরকার হয় সেইখানে প্রশাসনের লোকজন, ইভেন আমি একটু ভিতরে খবর, এটা এইভাবে বললে ঠিক হয় না, মানে ক্লিনিক মালিকগণ মানে প্রশাসনের লোকদের কাছে গিয়ে বলে যে রোগী আসে না, ডাক্তাররা তো বসে না, এই জন্য রোগী আসে না। রোগী আসলে ডাক্তারদের ফোন করে আনতে হয়, ডাক্তার বসলে ঠিকই রোগী আসবে। তো এই জায়গায় যেখানে আমরা ভাবতেছি যে আমরা আউটডোর বন্ধ করব কিনা, সেইখানে আমাদের প্রশাসন কিন্তু কোনো না কোনো ভাবে চাপ দিচ্ছে যে আমরা চেম্বার কেন করতেছি না। এইগুলো মানে আমি মানে জায়গাতে থেকে খুবই খারাপ লাগে যখন এগুলো ফেস করতে হয়। এই ব্যাপারে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছে, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর নাসিম। ডক্টর সামি, আপনার সাথে আমি আবারও একটু যেটা বলছিলাম সেটা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সেই আন্দোলনে আমরা যে কয়েকজন মানুষ এখানে উপস্থিত আছি, এখানে কিন্তু ডক্টর নিহার আছেন, ডক্টর সামি,
ডক্টর আরিফ মুর্শেদ খান এবং আমি এবং আমাদের সাথে আরো অনেকে অন্যান্য ক্যাডারে যুক্ত থাকতেন এবং আমাদের ডাক্তারদের মধ্যে চিকিৎসকদের মধ্যে অন্যান্য আরো অনেকেই ছিলেন যারা এই কথাগুলো নিয়মিত বলতাম। আমরা শাহবাগে নিয়মিত অনেকগুলো প্রোগ্রাম করেছি। তখন আসলে আমরা দেখেছি আমাদের পাশে বিএসএমএমইউ লাইব্রেরি, আমাদের এক পাশে ঢাকা মেডিকেল কলেজ, এক পাশে বারডেম হসপিটাল, কিন্তু আমাদের সাথে আসলে আব্দুল্লাহ মামুনের একটা ঘটনায় আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে আরো বিভিন্ন ঘটনায় আমরা দাঁড়িয়েছিলাম, আমরা কিন্তু চিকিৎসকদের তেমন সাড়া পাইনি। কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনলাইন ভিত্তিক বা বিভিন্ন কারণে আমরা অনেক চিকিৎসকের সাড়া পাচ্ছি এবং চিকিৎসকরা কিন্তু একই সুরে কথা বলতে শুরু করেছে। আমরা কিন্তু এখন অনেক চিকিৎসকের ফেস চিনি যারা আমাদের যে কথাগুলো আমরা আরো 5 বছর ধরে বলে আসছি সেই কথাগুলো এখন বলছেন। তো আসলে কোনো কাজ আসলে বৃথা যায় না। আমরা আসলে যে মেসেজটা দিতে চাচ্ছিলাম, পুরো চিকিৎসকদেরকে অ্যাওয়ার করতে চাচ্ছিলাম, সেই অ্যাওয়ারনেস কিন্তু আমরা কিছুটা হলেও তৈরি করতে পেরেছি। এবং যে মিডিয়া আমরা সবসময় দেখেছি চিকিৎসকদের বিরুদ্ধে কথা বলে, সেই মিডিয়া কিন্তু এই করোনার মাধ্যমে আমরা দেখেছি কিছুটা পজিটিভলি চিকিৎসকদের পক্ষে কথা বলা শুরু করেছে। তো ডক্টর সামি, আপনি এ ব্যাপারে কিছু কথা বলার থাকলে বলুন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, আপনার কথা বলার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান আসলে সমাপ্তি ঘোষণা করার। আমি তার আগে আমি ডাক্তার নাসিমের একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সে মানে বেশ কিছু প্রসঙ্গের অবতারণা করেছে। আমি কিন্তু বলবো ঘটনাগুলো দুঃখজনক এবং ঘটনাগুলো হচ্ছে প্রপার জ্ঞান না থাকার কারণে। কারণ যেখানে আমেরিকা, ইংল্যান্ড প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে, এটা নিয়ে আমি আর কথা বলতে যাবো না। উনি কিন্তু রেফারেন্স সহ যার সাথে কথা বলবেন, আমার কথা হচ্ছে একজন চিকিৎসক হিসেবে আপনাকে জানতে হবে অন্য দেশে কি করা হচ্ছে, আপনি রেফারেন্স সহ কথা বলবেন। তখন দেখবেন যারা এই ধরনের উচ্চবাচ্য করছে, আপনার একটা সত্যি কথাও কিন্তু আপনার যখন বোল্ট মানে আপনি যখন এটা রেফারেন্স সহ কথা বলবেন, তখন আপনার কথা অন্যরা মানতে বাধ্য হবে প্রশাসনের। আমার সাথেও কিন্তু প্রশাসনের অনেকের কথা হয়েছে। ইভেন আমি বক্তব্য দেওয়ার পরে, আমি যখন মিডিয়াতে বক্তব্য দিয়েছি, তখনও কিন্তু প্রশাসনের লোকের সাথে আমার কথা হয়েছে। তো ডাক্তার বিপ্লব যেটা বলছিলেন, আবেগের যে জায়গাটা, সেটা হচ্ছে আমরা অনেক আগে থেকে কথা বলছিলাম, তখন চিকিৎসকরা কথা বলতে ভয় পেত। এখন চিকিৎসকদের অন্তত তারা বুঝতে পেরেছে কথা না বললে। হ্যাঁ, এবং আজকে এই যে অর্জনগুলো আপনি একটু দেখেন, মঈন স্যারের পরে মাসুদ স্যারের যে অর্জন, এটা চিকিৎসকদের কথা বলার জন্য। আজকে মঈন স্যারের বিরুদ্ধে যে ফেসবুকে আজে বাজে কথা লিখেছিল, সে কিন্তু প্রশাসনকে দ্বারাই গ্রেফতার হয়েছে, চিকিৎসক কিছু করে নাই। তাহলে এই জিনিসগুলো কিন্তু আজকে আমাদের কথা বলার জন্য, তো আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই তরুণ প্রতিনিধি, আমি আজকে যাদের এত এনার্জেটিক ফেস গুলো দেখতে পাচ্ছি, আমার মনে হয়েছে যে ডাক্তার বিপ্লব, আমরা ওই যে 5 বছর 6 বছর আগে যে কষ্টটা করেছিলাম, আমরা আজকে সফল বলতে পারি। তো আমরা ইনশাল্লাহ আশা করবো এই ধারা অব্যাহত থাকবে, নতুন নতুন মানুষ কথা বলবে, চিকিৎসকদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। অন্তত তারা তাদের যে বিষয়টা চাই। আমাদের একটা সংগঠন ছিল তরুণ পেশাজীবী ফোরাম, এবং এখনো আছে। আমরা হয়তো গত কিছুদিন ধরে খুব অ্যাক্টিভলি কাজ করতে পারছি না। আমরা আশা করি আমরা আবার খুব শীঘ্রই এই সংগঠনটা আবার কার্যকরী করব। আমরা এখানে 4 জন আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আছি এবং 1 নম্বর সদস্য ডক্টর আরিফ মুর্শেদ খান। ডক্টর আরিফ মুর্শেদ খানের কাছে আমি আসলে খুব সংক্ষেপে সর্বশেষ কোনো মেসেজ থাকলে সেটা দেওয়ার জন্য অনুরোধ করব। আচ্ছা, আমরা মনে হয় শেষ করে ফেলতে হবে, কারণ রোজার দিন তো রাত হয়ে যাচ্ছে অনেক। একটা জিনিস আর একটা বলি, যে ওই যে কথাটা বলা হচ্ছিল, ডক্টর মিম কথা বলতে চাচ্ছিলেন, কিন্তু আমরা আসলে এখন আর সময় দিতে চাচ্ছি না। ডক্টর মিম, অত্যন্ত দুঃখিত, আমরা নেক্সট কোনো প্রোগ্রামে আপনাকে আবার কানেক্ট করবো ইনশাআল্লাহ। আসলে এটা অনেক বিস্তৃত বিষয়, এটা আসলে কথা বলে শেষ করা যায় না। ব্যাপারটা হচ্ছে যে ওই যে আমরা বলছিলাম যে হোটেলের কথা যেমন বলে ডাক্তারদেরকে একটা চাপিয়ে দেওয়া হলো, আসলে দেখা যাচ্ছে হোটেল মালিকরা বলছেন যে উই আর নট অ্যাওয়্যার অফ দিস থিং। ঠিক একইভাবে যখন বলা হচ্ছে যে স্পেশালিস্টদের কাছ থেকে কনসালটেশন নেওয়া দরকার, কি করা উচিত, হঠাৎ করে কিন্তু একটা কমিটি করে দেওয়া হলো। যদিও কমিটিটার ব্যাপারে দেয়ার আর লট অফ ডিবেটস এন্ড লট অফ কোশ্চেন্স উইথ রিগার্ডস টু দ্য বেস্ট পিপল আর নট ইনক্লুডেড ইন দ্য কমিটি, বাট স্টিল এগেইন ইকবাল আর্সেনাল স্যারের মতো সাচিপের সভাপতি, উনি পর্যন্ত বললেন যে আমি পরের দিন আমাকে মানুষ জানালো যে আমি ওই কমিটিতে আছি, এবং সেটার অর্থ কিন্তু একই। ওই হোটেল মালিকের মতো একই টোনে স্যার বলছেন যে আসলে এগুলো করা হচ্ছে কাইন্ড অফ আই ওয়াশ, কারণ হচ্ছে জাস্ট বলা যে দেখো তোমরা কমিটি চাচ্ছিলে, আমরা কিন্তু কমিটি করে দিয়েছি। তো আমি সব ডাক্তারকে বলবো প্রতি মুহূর্তে সচেতন হওয়ার জন্য, এবং স্বামী যেটা বলেছে যে ওয়ার্ল্ড ওয়াইড কি হচ্ছে সেটা দেখে আমাদেরকে কথা বলতে হবে। যেমন সারা পৃথিবীতে বলা হচ্ছে ডক্টররা সুপার স্প্রেডার এন্ড অল দিস আউটডোর ফ্যাসিলিটি শুড বি ক্লোজড। কাজে এটা আমাকে জোর দিয়ে বলতে হবে। একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ একজন আসলে আমার বাসায় বা আমার চেম্বারে, আমি বলবো যে সরি রুগী নাই, আমি তো বসেই আছি, নট দ্যাট। তাদের বুঝিয়ে বলতে হবে যে রুগী থাকলেও এখানে করা উচিত না, কারণ আমি পিপিএ করতে পারবো, আই ক্যান এফোর্ড, কিন্তু আমার কাছে যে রুগীগুলো আসবে, 20 জন রুগী আসলে 20 জনের রুগীগুলো 3-60 জন লোক আসবে, তো তাদের নিজেদের মধ্যে তো ফিজিক্যাল ডিস্টেন্সিং হবে না, তো তাদের নিজেদের মধ্যে স্প্রেড করবে। তো হাউ ক্যান আই স্টপ দ্যাট? কারণ এটা হচ্ছে হটস্পট। তো এই জিনিসগুলো বলতে হবে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আরিফ ভাই। শেষের দিকে আমরা চলে আসছি। ডক্টর সামি, ডক্টর নিহার সহ আমাদের এখানে যারা যুক্ত রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা মনে হয় আমাদের আজকের প্রোগ্রামের যে এক কথায় প্রকাশ করতে গেলে যে মেসেজটা, সেই মেসেজটা হচ্ছে আমরা চিকিৎসকরা প্রণোদনা বা
বীমার দিকে খুব বেশি ইন্টারেস্টেড না, আমরা আসলে আমাদের সুরক্ষা সামগ্রীটার দিকে বেশি নজর দিতে চাই এবং আমাদের কোনো চিকিৎসক যদি আক্রান্ত হন তবে তখন যেন রাষ্ট্রের কোনো অবহেলা শিকার না হন, তিনি যেন তার চিকিৎসার জন্য রাষ্ট্রের যা যা করণীয় তার সবকিছুই করেন, আমরা যেন অবশ্যই সুরক্ষা দিতে পারি। আমরা আশা করি আমরা আবার একসাথে মিলিত হব, আমরা আবার কোনো প্রোগ্রামে সবার সাথে আবার কথা বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ডক্টর টিভি কে আমাদের সবাইকে সুযোগ দেওয়ার জন্য, আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন চিকিৎসকদের কথাগুলো জনগণ এবং রাষ্ট্রের কাছে তুলে ধরার জন্য। ধন্যবাদ।